আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। আতিশ ধীরে ধীরে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাশতে কাশতে গাড়ির কাছে এলো। আতিশ অবাক হয়ে দেখল গাড়ি মাঝে পড়ে আছে একটা মেয়ে। তার মানে এই মেয়েটাই উড়ে এসে গাড়ির উপর পড়েছে। কিন্তু কিভাবে? আতিশ দেখল মেয়েটা এখনো বেঁচে আছে, হালকা চোখ খুলে কোঁকড়াচ্ছে। আতিশ কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে একটা কর্কশ গলা ভেসে এলো, বাঁচতে চাইলে এই স্থান ত্যাগ করো। আতিশ চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল লম্বা চওড়া সুঠাম দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। আতিশ তাড়াতাড়ি করে পিস্তল তাক করে বলল, তার মানে আপনি মেয়েটাকে মেরেছেন? ছেড়ে দিন ওকে, নাহলে আমি শুট করে দেব। আতিশ কিছু বুঝোটার আগেই লোকটার চোখের পলকে এসে আতিশের হাত থেকে পিস্তলটা নিয়ে উল্টো তার দিকে তাক করে বলল, এবার আমি তোমাকে শুট করে দেই। আহত মেয়েটা কোকড়াতে কোকড়াতে বলল, পাইথন আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আর কখনো এই ভুল হবে না। পাইথন ঘাড় কাত করে আতিশকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ডালিয়া, তোমাকে তোমার জীবন দুইটা সুযোগ দিয়েছিল, তুমি কিন্তু শুধরাওনি। তুমি আবার জান্নাতের উপর আক্রমণ করেছিলে, এর মাসুল তোমাকে দিতেই হবে। দূরে মুখ থুবড়ে পড়ে আতিশ বুঝে গেল এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। এই মুহূর্তে আমার কি করা উচিত? এক কাজ করি, অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকি, নাহলে আমি মায়ের খাবো আজকে। এই ভেবে টুম করে অজ্ঞান হওয়ার ভান ধরে শুয়ে রইল আতিশ। পাইথন গাড়ির ভেতর থেকে ডালিয়াকে টানতে টানতে বের করে আনলো। এরপর ডালিয়াকে দাঁড় করিয়ে তার চোখে চোখ রেখে হাসিতে বলল, যদি মরার এত শখ তোমার তাহলে আমাকে বলতে, আমি তোমাকে খুব সহজ মৃত্যু দিতাম। জান্নাতকে আঘাত করার কি দরকার ছিল? ডালিয়া আহত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছিল না, হেলে দুলে পড়ে যাচ্ছিল। ভাঙা ভাঙা গলায় ডালিয়া বলল, আমি তো শুধু তোমাকে পেতে চেয়েছিলাম, যে কোনো মূল্যে। তোমার সাথে ওই মানুষের বাচ্চাকে আমি একদম সহ্য করতে পারি না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাইথন প্রচণ্ড রেগে ডালিয়ার গলা চেপে ধরে বলল, তোমার মুখে ভালোবাসার কথা মানে না ডালিয়া, তুমি আমাকে খুব যত্ন করে ধোঁকা দিয়েছিলে। কোন সাহসে তুমি আমাকে ভালোবাসার কথা বলো? আর জান্নাতকে নিয়ে যদি আবার কোনো চাল চালো তাহলে তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। এটাই তোমার শেষ সুযোগ, নিজেকে শুধরে নাও। এই বলে ডালিয়াকে ফেলে দিয়ে পাইথন চলে যাচ্ছিল। কিছুদূর যেতেই পেছন থেকে একটা গুলির শব্দ হলো ঠাস করে। পাইথন পেছনে তাকিয়ে দেখল ডালিয়া আগুনের তরবারি হাতে পাইথনের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল। তবে পেছন থেকে আতিশ ডালিয়াকে গুলি করে দিয়েছে, এই কারণে ডালিয়া ক্ষণিকের জন্য থেমে গিয়েছে। পাইথন চিৎকার করে ডালিয়ার হাত থেকে টান দিয়ে আগুনের তরবারিটা নিয়ে এক কোপে ডালিয়ার মাথা ফেলে দিল। আতিশ আতকে উঠে হাতের পিস্তলটা ফেলে দিয়ে পেছনে পড়ে গেল। পাইথন ডালিয়ার কাটা মাথাটা হাতে নিয়ে বলল, সুযোগটা কাজে লাগাতে পারলে না, এখন জাহান্নামে যাও। এই বলে ডালিয়ার মাথাটা আকাশের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল উড়ন্ত অবস্থাতেই আগুনে জ্বলে পুড়ে গেল মাথাটা। পাইথন একটু হেসে আতিশের দিকে এগিয়ে এসে হাত বাইরে দিল। আতিশ একটু ভয় পেল, পাইথনের হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, আমি কিছু দেখিনি। পাইথন আতিশের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, তুমি তো আমার জীবন বাঁচিয়েছ, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আতিশ বলল, সেটা ঠিক আছে, কিন্তু ভাই আমার গাড়িটা তো আমাপুতি তামা বের করে দিয়েছেন, এখন আমি এখান থেকে বাড়ি ফিরবো কিভাবে? পাইথন আতিশের গাড়ি থেকে তাকিয়ে বলল, দেখলাম তোমার গাড়িতে দুইটা মৃতদেহ আছে, শখে মানুষ খুন করো নাকি পেশা? আতিশ বলল, আপনার মতোই, কেউ যদি নিজের ইচ্ছেতে মরতে আসে তাহলে আমি তার ইচ্ছে পূরণ করি। পাইথন একটু হেসে বলল, তোমাকে আমার পছন্দ হয়েছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। দৃশ্য পরিবর্তন। রাজা গারকুন রাজদরবারে এসে দেখল ফারিস্তা পায়চারি করছে সেখানে। তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, রানী ফারিস্তা, এভাবে বিনা নিমন্ত্রণে চলে আসলেন যে, আশা করি সব ঠিক আছে। ফারিস্তা গারকুনকে দেখে একটু রাগান্বিত হয়ে বলল, রাজা গারকুন, আমি শুনলাম ডাইনির মেয়ে ভাসিলাকে আপনি রাজ্যে ডেকে পাঠিয়েছেন, কারণ কি? গারকুন এটা শুনে কিছু একটা ভেবে ফারিস্তার সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি অবশ্যই জানেন আমি তাকে কেন ডেকে পাঠিয়েছি। ফারিস্তা চোখ রাঙিয়ে বলল, এটা তো কথা ছিল না, চাবির খোঁজ আমি করছিলাম, আর আমি ইতোমধ্যে জেনে গিয়েছি চাবি কোথায় আছে, তাই আমি এটা বলতে এখানে এসেছি, আপনি এটা থেকে দূরে থাকুন। রাজা গারকুন খুব শান্তভাবে বলল, আমার দুজন আলাদা হয়ে গেলাম কবে রানী ফারিস্তা? আপনার সাফল্যকে আমি নিজের সাফল্য হিসেবে দেখি, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, ওই চাবির যেই তালা সেটা আমার রাজ্যে, মানে এই ঘোল রাজ্যে অবস্থিত। ফারিস্তা বলল, তাহলে ভাসিলাকে আমার সাথে দিয়ে দিন, চাবি পর্যন্ত পৌঁছাতে হলে আমার ভাসিলার সাহায্য দরকার। রাজা গারকুন বলল, তা দিয়ে দিব, কিন্তু? ফারিস্তা বলল, কিন্তু? রাজা গারকুন বলল, ভাসিলার কিছু একটা হয়েছে, হঠাৎ করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসক তার চিকিৎসা করছে। ফারিস্তা একটু অবাক হয়ে বলল, ভাসিলা তো মৃত ছিল যখন আপনি তার মাকে রাজ্য থেকে অভিশাপ দিয়ে বের করে দিয়েছিলেন, তাহলে সে আবার বেঁচে গেল কিভাবে? রাজা গারকুন কিছু বলতে যাবে তার আগে একজন এসে জানালো, ভাসিলা চোখ খুলেছে মহামান্য রাজা। রাজা গারকুন ফারিস্তাকে বলল, চলুন তার মুখ থেকে জানা যাক সে কিভাবে বেঁচে ফিরল। দৃশ্য পরিবর্তন। থানার ভিতর সব লণ্ডভণ্ড হয়ে আছে। একজন মহিলা কনস্টেবল ফাতিহার ক্ষতস্থান থেকে রক্ত পরিষ্কার করে দিচ্ছিল, তারপর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। অন্যান্য পুলিশ সদস্যরা সবকিছু পরিষ্কার করছে, ফাইলগুলো গুছিয়ে রাখছে।
ফাতিহা জিজ্ঞাসা করলো, যেভাবে যেভাবে বলেছি সেভাবে করেছো তো? মহিলা কনস্টেবল বলল, জি ম্যাডাম, তারে শিকল দিয়ে বাইধ্যা রাখছি, আর তার চারপাশে লবণ দিয়ে বৃত্ত বানিয়ে দিছি, আর আশেপাশে অনেকগুলো মোমবাতি জ্বালায় দিছি। ফাতিহা বলল, গুড, এবার যাও পরিষ্কারে সাহায্য করো তাদের। মহিলা কনস্টেবল চলে গেলে ফাতিহা উঠে খোঁড়াতে খোঁড়াতে লকআপের দিকে এগিয়ে গেল। আমরা দেখতে পাই বৃদ্ধাকে লোহার শিকল দিয়ে ভালো করে বেঁধে লবণের বৃত্তের মাঝে ফেলে রাখা হয়েছে। বৃদ্ধার সারা শরীরে পুড়ে যাওয়ার দাগ, মুখ দিয়ে গড়গড় শব্দ হচ্ছে। ফাতিহা কিছু একটা ভেবে ফোন বের করে নাওফিকে কল দিল, কিন্তু নাওফি রিসিভ করলো না। দুইবার চেষ্টা করার পরও যখন নাওফি রিসিভ করলো না, তখন ফাতিহা একটু চিন্তিত হলো, নাওফির আবার কিছু হলো না তো। এই ভেবে সাথে সাথে বের হয়ে গেল থানা থেকে এবং বাইক নিয়ে ফুল স্পিডে টান দিল। দৃশ্য পরিবর্তন। জিজা সামারুন নাওফির ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হতে এখনও বেশ কিছু সময় বাকি। ক্যাফে তো সেদিনই ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে পড়ে আছে ভাঙাচোরা আসবাবপত্র আর পুড়ে কয়লা হয়ে যাওয়া কাঠের ছোট ছোট টুকরো। জিজা বলল, আমরা এখানে কেন এসেছি সামারুন? সামারুন বলল, তুমি আমার সামনে ওই লোককে জিজ্ঞাসা করবে ছবিতে ওই মেয়েটার কোনো যমজ বোন ছিল কিনা, আমি কেন ওই মেয়েটার মতো দেখতে। জিজা বিড়বিড় করে বলল, ভালোভাবেই ফেসে গিয়েছে, এখন কি করবো আমি? সামারুন শুনে বলল, ফেসে গিয়েছে মানে? জিজা কথা ঘুরে বলল, আরে ফেসে বলিনি, আমি বলেছি ছোটবেলায় একবার মজা করতে ফাঁসিতে ঝুলে গিয়েছিলাম ফ্যানের সাথে। সামারুন বলল, কি বলো, তারপর কি তুমি মারা গিয়েছিলে? জিজা বলল, না মনে নেই, অনেক ছোটবেলার কথা তো। সামারুন বলল, আচ্ছা বাদ দাও এখন। কথা শেষ না হতে জিজা বলল, এখন বাদ কোথায় পাবো, পরের দিন দিবনে। সামারুন পা নাচিয়ে ঢং করে বলল, ধুর, আমি কি বলি এখন, এই নাওফিকে কোথায় পাবো? তার বাসা তো চিনি না, ক্যাফে তো নেই। জিজা একটু চিন্তিত হয়ে হাতে চুটকি মেরে বলল, আইডিয়া। সামারুন খুশি বলল, কি আইডিয়া, বলো বলো। জিজা বলল, তাকে খুঁজে পাওয়ার কোনো চান্স নেই, চলো ফিরে যাই। সামারুন বিরক্ত হয়ে বলল, তুমি মজা করছো আমার সাথে। জিজা বলল, তাহলে কি করব? এই লোকটাকে এখন কোথায় খুঁজবো? তার চেয়ে ভালো তুমি ফিরে যাও, ওদি আত্মাকে জিজ্ঞাসা করো নাওফির বাসার ঠিকানা, তারপর আগামীকাল আসবো আবার। সামারুন বলল, হ্যাঁ এতক্ষণ একটা কাজের কথা বলেছ। তখনই সেখানে ফাতিহা চলে আসলো বাইক নিয়ে। বাইক থামিয়ে ফাতিহা অবাক হয়ে দেখলো নাওফির ক্যাফের জায়গা এখন ধ্বংসস্তূপ। ফাতিহা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার মানে কি নাওফির কোনো ক্ষতি হয়েছে? এটা ভাবতে ভাবতে ফাতিহা একাই বলে উঠল, কি হয়েছিল এখানে? পাশে থেকে জিজা বলে উঠল, এখানে আসমান থেকে উল্কাপিণ্ড পড়েছিল। ফাতিহা চমকে গেল, আরে এরা তো ওই বাচ্চার কণ্ঠ যেদিন নাওফির ফোনে শুনেছিলাম। ফাতিহা পাশে তাকিয়ে জিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলল, এই তুমি কে? নাওফির কাছে কেন এসেছিল ওই দিন? এখন এখানে কি করছো? আর ক্যাফের এই অবস্থা কিভাবে হলো? জিজা বলল, কোন প্রশ্নের উত্তর আগে দিব? কোনটাই নম্বর বেশি? ফাতিহা একটু অবাক হয়ে বলল, তুমি কি সেটা আগে বলো। কিছুক্ষণ পর দেখা গেল ফাতিহা বাইকে করে যাচ্ছে। জিজা পেছনে বসে আছে, তার পেছনে সামারুন, কিন্তু ফাতিহা শুধু জিজাকে দেখতে পাচ্ছে। বাসার সামনে বাইক থামিয়ে ফাতিহা জিজাকে নিয়ে বাসায় ঢুকে ডাকতে লাগলো, নাওফি, নাওফি কোথায় তুমি? সামারুন ঘুরে ঘুরে ঘর দেখতে লাগলো। সবকিছু কেমন চেনা চেনা মনে হচ্ছে। এই ঘরের প্রতিটা জিনিস পরিচিত লাগছে, মনে হচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে সবকিছুর সাথে। জিজা দেখলো একটা অন্ধকার রুম থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। জিজা ফাতিহাকে ডাক দিয়ে বলল, আন্টি ওই রুমে কি? ফাতিহাও দেখলো রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেল। জিজাও পেছন পেছন গেল। হালকা ধাক্কা দিয়ে দরজাটা ফাঁক করতেই একটা বিশ্রী গন্ধ নাকে এসে লাগলো। ফাতিহা নাক চেপে ধরে কোনো রকম খুঁজে ঘরের লাইটটা জ্বালাতেই যা দেখলো তাতে চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জিজা হা করে তাকিয়ে আছে। সামারুন পেছন থেকে এসে দেখতে যাবে, তখনই সূর্য অস্ত গেল। দেখার আগেই সামারুন অদৃশ্য হয়ে গেল। দৃশ্য শুরু হয় ভাসিলার অতীত থেকে। লর্ডের সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধা ডাইনি আর ভাসিলা। লর্ডটার সিংহাসন থেকে উঠে বৃদ্ধার সামনে এসে বলল, আমাকে অনুসরণ করো। বৃদ্ধার ভাসিলা লর্ডের পিছু পিছু যেতে লাগলো। আমরা দেখতে পাই একটা জলাশয়ের ধারে পাথরের উপর শুয়ে রাখা হয়েছে এক সুন্দরী মেয়েকে। দেখে বোঝা যাচ্ছে রাজ পরিবারের কেউ। তার চোখ খোলা, তবে মনে হচ্ছে তার মাঝে কোনো অনুভূতি নেই। পাশে কয়েকজন দাসী তার সেবা করছিল। লর্ডকে আসতে দেখে সবাই হাত বেঁধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একজন দাসী আর চোখ হাত বৃদ্ধা এবং ভাসিলার দিকে তাকালো। লর্ড এসে শুয়ে থাকা ওই অস্তিত্বের মাথায় হাত বুলে দিয়ে বলল, ইফরিত রাজ্য রানী আলিজা, আমার প্রিয়তমা স্ত্রী, আমার সর্বকালের সঙ্গী, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমাকে অনুভব করতে পারছো, কিন্তু তোমার কোনো বোধ শক্তি নেই। পেছন থেকে বৃদ্ধা জিজ্ঞাসা করলো, কি হয়েছে রানীর? লর্ড বলল, এক বিরল রোগের শিকার আমার আলিজা। কয়েক বছর আগে হঠাৎ সবকিছু ভুলে একদম অচেনা আচরণ করতে থাকে। অনেক চিকিৎসা করেও কোনো ফল পায়নি। ধীরে ধীরে আলিজার শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। একসময় গিয়ে সম্পূর্ণ শয্যাশায়ী এবং নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে। বৃদ্ধ একটু অবাক হয়ে বলল, এমন কিছুর কথা তো আগে কখনো শুনিনি লর্ড। লর্ড বৃদ্ধার কাছে এসে বলে, এই জন্যই তোমাকে ডেকে এনেছি এখানে। গোলরাজ্যের সবচেয়ে ভয়ানক আর শক্তিশালী ডাইনি তুমি। তোমার চিকিৎসাবিদ্যার অনেক সুনাম আছে। আলিজাকে সুস্থ করে দাও, বিনিময়ে যা চাইবে তাই পাইবে। বৃদ্ধা বলে, আমি চিকিৎসার জন্য শয়তানের সাহায্য নেই, এই জন্য রাজা গার্গুন আমাকে এসব করতে দেয় না তার রাজ্যে।
যদি আপনি কথা দেন রানীকে সুস্থ করার পর আপনার রাজ্যে আমাকে চিরস্থায়ী একটা জায়গা দিবেন আর আমার কাজে আমাকে কোনো বাধা দিবেন না, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। লর্ড বৃদ্ধাকে আশ্বস্ত করলো তার সকল চাও পূর্ণ করা হবে। বৃদ্ধা ভাসিলাকে নিয়ে রানীর কাছে গেল। ভাসিলাকে বলা হলো রানীর কনিষ্ঠ আঙ্গুল শক্ত করে চেপে ধরতে। ভাসিলা সেটাই করলো। বৃদ্ধা তার থলে থেকে একটা কঙ্কাল মাথা বের করে রানীর কপালের উপর রাখলো। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়া শুরু করলো। লর্ড দূরে বসে কৌতূহল নিয়ে সব দেখছিল আর মনে মনে বলছিল এটাই শেষ চেষ্টা। এই বৃদ্ধা যদি ব্যর্থ হয় তাহলে রানী সহ এদের দুজনকে মেরে ফেলবো। আমি আলিজাকে আর এভাবে দেখতে পারবো না। বৃদ্ধা মন্ত্র পড়া শেষ করে রানীর বুকে হাত রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ ধাপ করে চোখ খুলে বৃদ্ধা ভারত চেহারায় পিছিয়ে গেল। ভাসিলা বলে উঠল, মা কি হয়েছে? লর্ড দৌড়ে এসে বলল, কি হয়েছে বুড়ি, কি দেখেছো তুমি? বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, ক্ষমা করবেন আমাকে, আমি রানীকে সুস্থ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। এই বলে বৃদ্ধা ভাসিলার হাত ধরে টেনে বের হয়ে যেতে লাগলো তাড়াহুড়া করে। লর্ড কর্কশ গলায় ডাক দিয়ে পেছন থেকে বলল, যেতে চাইলে কি যাওয়া যায়? এখান থেকে আমি ছাড়া সবার লাশ বের হবে আজ। বৃদ্ধা থমকে দাঁড়িয়ে কাকুতি মিনতি করে বলল, দয়া করে আমাদের যেতে দিন, এটা আমার দ্বারা সম্ভব না। লর্ড তার হাতে লম্বা তরবারিটা মাটিতে ঘেঁষতে ঘেঁষতে এগিয়ে এসে বৃদ্ধাকে বলল, আমি বুঝতে পেরেছি তুমি কিছু একটা জানতে পেরেছ, কি সেটা? বৃদ্ধা আমতামতা করে বলল, লর্ড আমি রানীর চিকিৎসা খুঁজে পেয়েছি। কিন্তু লর্ড কৌতূহলে জিজ্ঞাসা করলো, কিন্তু কি, বলো আমাকে। বৃদ্ধা বলল, কিন্তু সেটা প্রায় অসম্ভব, কারণ রানীকে সুস্থ করতে হলে প্রথমে দরকার হবে একটা স্বচ্ছ মেয়ের আত্মা। সে জিন হোক বা মানুষ, একদম স্বচ্ছ হতে হবে। তার শরীরে কোনো দাগ বা খুঁত থাকলে চলবে না। এটা করা যাবে, কিন্তু দ্বিতীয় যেটা করতে হবে সেটা অসম্ভব। লর্ড রেগে বলল, কি সেটা? আলিজাকে সুস্থ করার জন্য সকল অসম্ভবকে সম্ভব করবো আমি, বলো কি সেটা? বৃদ্ধা বলল, ঘুলরাজ্যে একটা অদৃশ্য দরজা আছে। ওই দরজা দিয়ে মহাবিশ্বের মাঝামাঝি একটা গ্রহে প্রবেশ করা যায়। গ্রহের নাম কার্ভিয়া। ওই গ্রহে এক ধরনের গাছ জন্মায়, যার শিকড় নিগড়ে কালো এক প্রকার রস বের করা হয়। ওই শিকড় নিয়ে আসতে হবে রানীর জন্য। লর্ড বলে, এটা অসম্ভব না, আমি আজই রাজা গার্গুনের কাছে যাব, তাকে পরিস্থিতি খুলে বললেই সে আমাকে সাহায্য করবে। বৃদ্ধা খিলখিল করে হাসতে হাসতে বলল, যেখানে উপকারী জিনিস থাকে সেখানে বিপদও থাকে লর্ড। ওই দরজার চাবি কোথায় আছে কেউ জানে না। রাজা গার্গুন বছরের পর বছর ধরে খুঁজে চলেছে চাবি। সে চাবি খুঁজে পেলেই সেটা আগুনে জ্বালিয়ে নষ্ট করে দিবে। লর্ড অবাক হয়ে বলল, নষ্ট করে দিবে মানে? কেন? বৃদ্ধা বলল, কারণ ওই গ্রহে উপকারী জিনিসের সাথে সাথে অনেক হিংস্র জিনিসও আছে। যদি একবার দরজা খোলা পায় তাহলে তারা সব গ্রহে মহামারীর মতো ছড়িয়ে যাবে, এই সভ্যতা ধ্বংস করে ফেলবে। রাজা গার্গুনের ভয় কোনো অজ্ঞ সত্তার হাতে যদি সেই চাবি পড়ে আর সে যদি জেনে ফেলে এটা কিসের চাবি, তাহলে হয়তো লোভের বসে না বুঝে ওই দরজা খুলে দিবে। তাই রাজা গার্গুন চাই সে চাবি চিরতরে ধ্বংস করে দিতে। লর্ড চিন্তিত হয়ে বলল, তাহলে ওই চাবি হারালো কি করে? কার কাছে ছিল পূর্বে? বৃদ্ধা বলল, মারিত রাজ্যের পূর্ববর্তী রানী সিলভিয়ার কাছে ছিল ওই চাবি। সে যখন রানী ফারিস্তার কাছে পৃথিবীতে পরাজিত হয়েছিল তখন তার সাথে ওই চাবি ছিল। লরের মাঝে হয়তো তার কাছ থেকে চাবি পড়ে গিয়েছিল পৃথিবীতেই, যেটা কেউ খেয়াল করেনি। সিলভিয়া চেয়েছিল একসময় ঘোলরাজ্যে আক্রমণ করে নিজের প্রভাব বিস্তার করবে ঘোলদের ওপর, তারপর ওই চাবি দিয়ে কার্ভিয়া গ্রহের দরজা খুলে সেখানের হিংস্র সত্তাদের পোষ মানানো। কিন্তু তার আগেই সে রানী ফারিস্তার কাছে পরাজিত হয়। লর্ড এবার হতাশ হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি আলিজাকে বাঁচানোর সব পথ বন্ধ? বৃদ্ধা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলতে লর্ড প্রচণ্ড রেগে চিৎকার করে তরবারি উঠিয়ে ভাসিলাকে মারতে যাবে। বৃদ্ধা চেঁচিয়ে বলে উঠল, থামুন লর্ড, থামুন, একটু উপায় আছে। লর্ডের তরবারি ঠিক ভাসিলার গলার কাছে গিয়ে থেমে গেল। ভাসিলা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। লর্ড রাগে কাঁপতে কাঁপতে বলল, কি উপায়? বৃদ্ধা বলল, আপনি সেই চাবি রাজা গার্গুনের আগে খুঁজে বের করুন, তারপর কার্ভিয়া গ্রহে গিয়ে ওই গাছের শিকড়ে নিয়ে আসা আমার দায়িত্ব। লর্ড এবার শান্ত হয়ে বলল, যেটা রাজা গার্গুন এতদিনে করতে পারিনি সেটা আমি কিভাবে করব? বৃদ্ধা বলল, আপনার ছেলে তো একটা ভ্যাম্প, তাকে পৃথিবীতে পাঠাবেন, সময় সুযোগ বুঝে সে ওই চাবি খুঁজে নিয়ে আসবে। ততদিন পর্যন্ত প্রথম নিয়ম সম্পূর্ণ করা যাক। একটা স্বচ্ছ মেয়ে খুঁজে বের করুন রানীর জন্য, যার আত্মা রানীর মাঝে প্রবেশ করাবো। লর্ড ভাসিলার দিকে রহস্যময় হাসিতে তাকিয়ে বলল, খোঁজার দরকার কি, সে তো আমার সামনেই আছে। বৃদ্ধা ভয় পেয়ে ভাসিলার হাত চেপে ধরে বলল, এটা কি বলছেন আপনি? আমার মেয়েকে বলি দেওয়ার চিন্তা করছেন? এটা হতে পারে না। লর্ড খুব শান্ত গলায় বলল, দেখো বুড়ি, আমি জানি তোমার মেয়েকে তুমি ভালোবাসো, তাই সে যদি আলিজাকে আত্মাদান করে তাহলে তুমি অন্য কারোর আত্মা দ্বারা আবার তোমার মেয়েকে জীবিত করে তুলতে পারবে। সে শক্তি অবশ্যই তোমার আছে। আমি চাই তোমার মেয়ের আত্মাটি আলিজার মাঝে প্রবেশ করানো হোক। বৃদ্ধা ভাসিলার দিকে তাকিয়ে দেখলো ভাসিলাও ভয় পেয়ে আছে। বৃদ্ধা বলল, না লর্ড, এটা আমি করতে পারবো না। লর্ড তরবারিটা বৃদ্ধার গলায় ধরে বলল, আমি তোমার অনুমতি চাচ্ছি না বুড়ি, এটা করতে বলেছি মানে করতেই হবে। ভাসিলা বলল, আমি এটা করব না। মা, তুমি কিছু বলছো না কেন? লর্ড বলল, দেখো মেয়ে, তোমার এই আত্মত্যাগ তোমার মা এবং তোমাকে স্থায়ী জায়গা করে দিবে এই রাজ্যে।
আর আমার বিশ্বাস তোমার মা তোমাকে আবার বাঁচিয়ে তুলবে। ভাসিলা কোনোভাবে এটা করতে রাজি হচ্ছিল না। বৃদ্ধা লোভে পড়ে ভাসিলাকে বোঝানো শুরু করলো, আশ্বাস দিল যেভাবেই হোক আবার বাঁচিয়ে তুলবে। অনেক বোঝানোর পর ভাসিলা রাজি হলো সরল মনে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ভাসিলা এবং রানী আলিজা পাশাপাশি শুয়ে আছে। লর্ডের উপস্থিতিতে বৃদ্ধা আত্মা বদল করার কার্যক্রম শুরু করলো। বৃদ্ধা বলে দিল আত্মা বদল হতে 3 দিন সময় লাগবে। এই 3 দিনের মাঝে ভাসিলা যদি চোখ খুলে ফেলে তাহলে দুজনেই মারা যাবে। তাই এই 3 দিন আমাকে এখানে একা ছেড়ে দিতে হবে, যাতে আমি মন্ত্রের মাধ্যমে ভাসিলার চোখ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে পারি। এই বলে বৃদ্ধা অদ্ভুত কিছু মন্ত্রের মাধ্যমে ভাসিলার চোখ বন্ধ করে দিল। মনে হলো যেন ভাসিলার চোখের জায়গায় কোনো চোখ নেই, যেখানে সম্পূর্ণ ফাঁকা সাদা রঙের এক ধরনের রশ্মি বের হতে লাগলো ভাসিলার শরীর থেকে। রশ্মিটা গিয়ে রানীর মাঝে প্রবেশ করেছে আস্তে আস্তে। লর্ড বলল, আমি আমার ছেলেকে পৃথিবীতে পাঠিয়ে দিই চাবি খোঁজার জন্য, তুমি তোমার কাজে লেগে যাও। বৃদ্ধা বলল, না, এখনই না, আগে এটা সফল হোক, তারপর না হয় দ্বিতীয় কার্যক্রম শুরু করা যাবে। আপাতত ভাসিলা কয়েক ঘন্টার জন্য আর চোখ খুলবে না। আমি গোলরাজ্যে গিয়ে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। আপনি খেয়াল রাখবেন এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে। লর্ড বলল, তুমি কোনো চিন্তা করো না বুড়ি, কেউ ঢুকবে না এখানে। মন্ত্রের প্রভাব শেষ হওয়ার আগেই ফিরে এসো গিয়ে, না হলে ভাসিলা চোখ খুলে ফেলতে পারে। বৃদ্ধা ভাসিলার দিকে এক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে চলে গেল। দৃশ্য গোলরাজ্যে। বৃদ্ধা জঙ্গলের শেষ প্রান্তে এলো। হাঁটতে হাঁটতে জীর্ণশীর্ণ একটা ঘর দেখা গেল। বৃদ্ধা তাড়াতাড়ি ঘরে ঢুকে থলের ভেতর থেকে কিছু জিনিস নিতে লাগলো। বিভিন্ন কালো জাদুর সরঞ্জাম চারপাশে। প্রয়োজনীয় জিনিস নিয়ে যখনই ঘর থেকে বের হলো তখনই থমকে দাঁড়িয়ে গেল। দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে রাজা গারকুন তার কয়েকজন সৈন্য নিয়ে। রাজা গারকুন বলল, কি ব্যাপার বুড়ি, আজকাল তো তোমাকে দেখাই যায় না, আবার কি নতুন আকাম করছো? বৃদ্ধা একটু হেসে কিছু না বলে এক ছুটে সেখান থেকে পালাতে লাগলো। রাজা গারকুন তার সৈন্যদের আদেশ দিল, তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। সৈন্যরা চলে গেল। রাজা গারকুন সেখানে দাঁড়িয়ে রইল পেছনে হাত দিয়ে। কিছুক্ষণের মাঝেই সৈন্যরা বৃদ্ধাকে টেনে হিচড়ে নিয়ে আসলো রাজা গারকুনের সামনে। বৃদ্ধা রাজা গারকুনের পায়ে ধরে কাকুতি মিনতি করে বলতে লাগলো, দয়া করুন, দয়া করুন, আমাকে যেতে দিন, না হলে বিশাল ক্ষতি হয়ে যাবে, দয়া করুন রাজা। গারকুন এক লাথি দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে বলল, আমাদের রাজ্যের গোপনীয়তা অন্য রাজ্যে বলে নিজের মেয়েকে বলি দিয়ে এখন বলছো না গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। বৃদ্ধা অবাক হয়ে বলল, আপনি এগুলো কিভাবে জানলেন? রাজা গারকুন বৃদ্ধার থুতনি চেপে ধরে বলল, আমি এখানে বসে থাকলে আমার কান সব জায়গায় আছে বুড়ি। তুই কি ভেবেছিস ঘুল রাজ্য থেকে পালিয়ে গিয়ে ইফরিত রাজ্যে নিজের খুশি মতো শয়তানের পূজা করে আরো বড় ডাইনি হবি? আমি সেটা কখনোই হতে দিব না। বৃদ্ধা রাজা গারকুনের পায়ে পড়ে বলল, এবারের মতো ক্ষমা করে দিন, আমি আপনার কথার অবাধ্য আর কখনো হব না, আমাকে যেতে দিন, না হলে আমার মেয়েকে বাঁচানো যাবে না, আর সাথে রানীও বাঁচবে না। রাজা গারকুন বলল, তুমি দুজনকে মেরে ফেলেছ ইতোমধ্যে। এই বলে সৈন্যদের আদেশ দিল বৃদ্ধাকে বন্দি করার জন্য। বৃদ্ধা পাগলের মতো কাকুতি বিনতি করতে লাগলো, কিন্তু রাজা গারকুন তাকে কোনো সুযোগ দিল না। রাজা গারকুন একজন সৈন্যকে ডাক দিয়ে বলল, শোনো, ইফরিত রাজ্য থেকে বৃদ্ধার মেয়ের মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করো। 3 দিন পর। রাজদরবারে বৃদ্ধা হাঁটু কেড়ে বসে আছে, সামনে ভাসিলার মৃতদেহ পড়ে আছে। বৃদ্ধা ফুপিয়ে কান্না করছে। রাজা গারকুন বলল, নিজের লোভের জন্য এই ফুলের মতো মেয়েটাকে বলি দিলে, এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে? বৃদ্ধা কর্কশ গলায় বলল, সবকিছু আপনার জন্য হয়েছে। আপনি যদি আমাকে যেতে দিতেন তাহলে আমি মন্ত্রের প্রভাব কাটিয়ে ভাসিলাকে বাঁচিয়ে ফেলতে পারতাম। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না রাজা গারকুন। গারকুন প্রচণ্ড রেগে হাতের ইশারায় বৃদ্ধাকে উপরে তুলে একটা আছাড় মেরে বলল, আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম এসব থেকে ফিরে আসতে, তুমি আমার কথা শোনোনি। এবার তোমাকে আমি মৃত্যুর চেয়ে নিকৃষ্ট শাস্তি দেব। তোমাকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হলো, তুমি দিনের আলো গায়ে মাখতে পারবে না, আর না তুমি পৃথিবী থেকে অন্য কোথাও যেতে পারবে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আমি যেখানে যাব আমার মেয়ের মৃতদেহ নিয়ে যাব, পরিষ্কার আত্মা দিয়ে আমি আমার মেয়েকে আবার বাঁচিয়ে তুলব। আমার জীবন ভিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ রাজা গারকুন। দৃশ্য বর্তমানে ফিরে এলো। এতক্ষণ সবকিছু ভাসিলার কল্পনায় চলছিল। রাজা গারকুন আর রানী ফারিস্তা বসে আছে পাশেই। সবকিছু জানার পর রানী ফারিস্তা বলল, তাহলে তোমার মা সেই পরিষ্কার আত্মা কোথায় পেল? কার আত্মা তোমার মাঝে এখন? দৃশ্য পরিবর্তন। ফাতি এবং জিজা অবাক চোখে তাকিয়ে আছে। দেখা গেল নওয়াফি আসন করে বসে হাওয়ায় ভেসে আছে একটা ত্রিভুজ সার্কেলের ভেতর। সামনে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আকৃতি দেখে বোঝা যাচ্ছে এটা একটা বাচ্চার লাশ। ত্রিভুজের 3 কোণে 3টা পাত্রে রক্ত রাখা। ফাতিহা চিৎকার করে বলল, নাওফি, এগুলো কি করছো তুমি? সাথে সাথে নাওফি ঠাস করে নিচে পড়ে গেল। নিচে পড়েই কাঁপতে লাগলো প্রচুর। ফাতিহা দৌড়ে গিয়ে নাওফিকে শান্ত করার চেষ্টা করলো। এদিকে জিজা ধীরে ধীরে গিয়ে লাশের ওপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে দিল। জিজা আতকে উঠে মুখে হাত দিয়ে পিছিয়ে গেল। ফাতিহা ওইদিকে তাকিয়ে লাশটা দেখে নাওফিকে ছেড়ে দিয়ে অবাক হয়ে এগিয়ে আসলো। দেখা গেল সামরনের লাশ চোখ খোলা অবস্থায় পড়ে আছে। জিজা বলল, সেটা কি করেছে? সামরনকে নিয়ে কি খেলা খেলছে?
ততক্ষণে নাওফি শান্ত হয়ে গিয়েছে। ফাতিহা তেরে গিয়ে নাওফির কলার ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে বলল, কি করেছো তুমি এগুলো? কি হয়েছে তোমার? নাওফি হালকা হাসিতে বলল, আমি শুধু আমার সাম্মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। সাম্মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমার মন আমাকে বারবার সামরনের কথা মনে করিয়ে দিয়েছে। সামু চলে যাওয়ার পর একটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারিনি। তাই আমি ঠিক করেছিলাম আমার শিক্ষা সকল বিদ্যা কাজে লাগিয়ে হলেও সামুকে ফিরে আনবই। ফাতিহা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, তাই বলে তুমি বাচ্চা মেয়েটার লাশ কবর থেকে তুলে এনে এমন পাপ কাজ করবে? আমি কখনো ভাবতে পারিনি। নাওফি, তুমি এটা কিভাবে করলে? জিজা বলল, তাহলে তো সামরন ফিরে আসার কথা তোমার কাছে, আসলো না কেন? তুমি ব্যর্থ হয়েছ? নাওফি বলল, আমি প্রায় সফলতার দ্বারপ্রান্তে ছিলাম। দৃশ্য নাওফির অতীতের। নাওফি আসন পেতে বসে সামরনের লাশ সামনে নিয়ে মন্ত্র পড়ছে। 2 হাতে শয়তানের 666 সিম্বল আঁকা। নাওফির চোখ সম্পূর্ণ সাদা, চোখে কোনো মনি নেই। মন্ত্র পড়ার মাঝখানে চাকু দিয়ে ক্যাচ করে হাতটা কেটে দিল। ফিনকিতে রক্ত বের হতে লাগলো হাত থেকে। নাওফি কাটা অংশটা মুখে দিয়ে রক্ত চেটে খেতে লাগলো। কিছুক্ষণ পর একটা পৈশাচিক হাসিতে বলল, ফিরে আয় সামু, আমি তোকে দেখতে পাচ্ছি, ফিরে আয়। হঠাৎ করে নাওফি অস্থির হয়ে উঠল। পাগলের মতো বলতে লাগলো, না, এটা হতে পারে না। সামু, ফিরে আয়, ওর মাঝে যাস না। ডাইনি, ছেড়ে দে সামুকে, ছেড়ে দে। এটা বলতে বলতে চিৎকার করে কান্না করতে লাগলো আর ফ্লোরে হাত দিয়ে চাপড়াতে লাগলো। দৃশ্য বর্তমানে ফিরে আসলো। নাওফি কান্না করছে আর বলছে, সেদিন সামরনের আত্মা আমার কাছে ফিরে আসছিল, কিন্তু মাঝপথ থেকে এক ডাইনি ছিনিয়ে নিয়ে যায়। তবে আমি তাকে পুরোপুরিভাবে সামরনের আত্মা নিতে দেইনি। সে যার মাঝে সামরনের আত্মা প্রবেশ করিয়েছে, সে শুধু রাতেই জীবিত থাকতে পারে। জিজা সবকিছু মিলিয়ে দেখলো নাওফি সত্যি বলছে। সামরন শুধু দিনের বেলাতে পৃথিবীতে আসতে পারে, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। সামরন তো বলেছিল সে বৃদ্ধার সাথে আত্মা বিনিময়ের একটা চুক্তি করেছিল, তাহলে সেটা কিভাবে হলো? ফাতিহা পুরো ভেঙে পড়েছে নাওফির এসব কর্মকাণ্ডে। নাওফি ফাতিহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, দেখো, আমি শুধু আমার মনের কথা শুনেছি, কিন্তু একটা সময় পর বুঝতে পারছি আমি ভুল করেছি। তাই সামরনের আত্মা খুঁজে তাকে মুক্ত করে দেওয়ার জন্য সব চালিয়ে যাচ্ছি আমি। জিজা বলল, তাহলে এতদিন ধরে সামরনের মৃতদেহ পচেনি কেন? নাফি বলল, কালো জাদুর প্রভাবে এখনো সামরনের লাশ অক্ষত আছে। আমি পাগলের মতো সামরনের আত্মাকে খুঁজে বেড়াচ্ছি। সালাম এবং হাকিম নামে 2 আত্মাকে বিশেষ এক আত্মার জগতে পাঠিয়েছি খোঁজ নিতে, কিন্তু তাদের থেকেও কোনো খবর পাইনি এখনো। জিজা মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে ওই 2 আত্মাকে নাওফি পাঠিয়েছে, এই জন্যই তারা সামরনকে নাওফির খোঁজ দিয়েছে। নাওফি জিজার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বলল, কি চিন্তা করছো তুমি? জিজা মনে মনে বলল, তোরে বলবো কেন? মাই চিন্তা ইজ মাই চিন্তা, নান অফ ইয়োর চিন্তা। তলে তলে এত কিছু করে এখন আবার কথা বলছে। এই পুলিশ ম্যাডামের জায়গায় আমি থাকলে এতক্ষণে গুল্লি কইরা ছ্যাদা করে ফেলতাম। ফাতিহা চোখের পানি মুছে বলল, আমি যেই নাওফিকে ভালোবাসতাম তুমি সেই নাওফি না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামবে। এই বলে ফাতিহা চলে যাচ্ছিল। নাওফি পিছু নিলে ফাতিহা পিস্তল বের করে সোজা নাওফির কপালে তাক করে বলল, খবরদার, আমার পিছু আসবে না। তুমি তোমার সাম্যকে ফিরিয়ে আনো, তারপর তার সাথে সারা জীবন থেকে যাও। নাফি বলল, একটা সুযোগ তো দাও আমাকে আমার ভুল শুধরানোর। কথা শেষ না হতেই ফাতিহা ঠাস করে একটা গুলি চালিয়ে দিল। দেখা গেল গুলিটা নাফির কানের কাছ দিয়ে ছুটে গিয়ে পেছনে দেয়ালে আঘাত করল। জিজা বলল, মিস হয়ে গেল। ট্রাই অ্যাগেন ম্যাডাম। ফাতিহার কিছু না বলে সোজা বের হয়ে গেল। জিজা এগিয়ে এসে নাফির সামনে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না, প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট না পেলে মানুষের বুদ্ধি বাড়ে না। এতদিন যা করেছো তা বোকামি করেছো, এবার সঠিকটা করো। নাফি ভ্রুকুচকে বলল, সঠিকটা মানে? জিজা একটু চিন্তা করে বলল, তুমি এত কিছু করে ফেলেছো, এত জ্ঞান রাখো, তাহলে এইটা জানো না সামারুন তার পরিচয় পাওয়ার সাথে সাথে পুরোপুরি ওই ডাইনির আয়ত্তে চলে যাবে? নাফি অবাক হয়ে বলল, তুমি এটা কিভাবে জানো? তখনই আবার ফাতিহা ব্যাক এসে বলল, আজকে থানায় এক পিশাচ এসেছিল, মরতে মরতে বেঁচে গিয়েছে সবাই। অনেক কষ্ট তাকে আটকে রেখেছে, সময় হলে একটু এসে দেখে যাবে। আমার দুর্ভাগ্য যে তোমার কাছে সাহায্য চাইতে হচ্ছে। এই বলে আবার চলে গেল ফাতিহা। জিজা বলল, পিশাচ? আজকাল পিশাচরা থানায়ও যায় মামলা করতে? নিশ্চয়ই অশিক্ষিত ছিল এই পিশাচ, পড়ালেখা না করলে এমনই পথে ঘাটে মায়ের খেতে হয়। নাফি এগিয়ে এসে জিজাকে ধরে বলল, সত্যি করে বলো, তুমি কি লুকাচ্ছ আমার কাছে? সেদিন তুমি ঘুমের মাঝে সামরনের নাম নিয়েছো, প্লিজ বলো তুমি সামরনকে দেখেছো কোথাও? জিজা বলল, যদি সত্যিটা বলি তাহলে কি দেবে আমাকে? নাফি অবাক হয়ে বলল, যা চাইবে তাই দেব, বলো আমাকে কি চাও তুমি? জিজা একটা রহস্যময় হাসিতে বলল, আমাকে ওই জগতে যাওয়ার রাস্তা জানতে হবে যেখানে তুমি সালামার হাকিম নামের আত্মাকে পাঠিয়েছ। একটা আধুরা কাজ পুরা করা বাকি আছে। আতিশ নাক ডেকে ঘুমাচ্ছে চিত হয়ে শুয়ে, উপরে শোষ করে ফ্যান চলছে। হঠাৎ আতিশের রুমে জানালাটা দমকা বাতাসে খুলে গেল ঠাস করে। আতিশ ধাপ করে চোখ খুলে জানালার দিকে তাকালো, দেখলো জানালার কপাটটা এখনো নড়ছে। বেশ কিছু না ভেবে আবার চোখ বন্ধ করলো ঘুমানোর জন্য।
হঠাৎ মনে হলো রুমে গুনগুন করে কেউ গান গাইছে। আতিশ ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পেল ঠিক ওপরে আতিশের সোজাসুজি হাওয়ায় ভেসে আছে ভয়ানক এক মেয়ে মূর্তি। আতিশ এটা দেখা মাত্র মা গো বাবা গো বলে চিৎকার করে খাট থেকে নিচে পড়ে গেল এবং সাপের মতো মুড়িয়ে মুড়িয়ে খাটের তলায় ঢুকে গেল। আর চোখ বন্ধ করে জোরে জোরে ইচিং বিচিং চিচিং পড়তে লাগলো। চোখ খুলে তাকিয়ে আশেপাশে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। তেমন কিছুই নেই। পরক্ষণেই মাথা চুলকে বিড়বিড় করে বলল, আচ্ছা আমি তো খাটের নিচে লুকিয়েছিলাম, তাহলে খাট কোথায়? আমি তো খোলামেলা ফ্লোরে শুয়ে আছি। এটা ভাবতে ভাবতে উপরে তাকাতেই আতিশ হা হয়ে রইল। আরে খাট তো উপরে হাওয়ায় ভেসে আছে। জোরে চিৎকার করে এক দৌড় দিল দরজার দিকে। তখনই পেছন থেকে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসলো। আতিশ থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখল খাট তো জায়গাতেই আছে, কিন্তু খাটের উপর ওটা কে বসে আছে? আতিশ কাঁপা কাঁপা গলায় ডাক দিল, এই কে আপনি? উপাস থেকে গড়গড় করা কণ্ঠে আওয়াজ এলো, আমি ভূত। আতিশ একটু ভেবে বুঝে গেল এটা তো ভাসিলা। আতিশ বুঝতে না দিয়ে আবার জিজ্ঞাসা করলো, কে আপনি? উপাস থেকে আবারও বলল, আমি ভূত। আতিশ আবারও বলল, কে আপনি? এবার সে এক ঝটকে আতিশের সামনে এসে গলা চেপে ধরে কর্কশ গলায় বলল, আর কটি দিন অপেক্ষা করে কান নিয়ে জন্মালেই তো হতো। দুইবার বলছে আমি ভূত আমি ভূত। আতিশ কোনোরকম হাসি আটকে বলল, কে আপনি? এবার ভাসিলা স্বাভাবিক রূপে এসে বাচ্চাদের মতো কান্না করে বলল, একটু ভয় দেখাতে চাইছিলাম, পানি ঢেলে দিলেন। আতিশ হাসতে হাসতে বলল, প্রথমে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, যখনই আপনি কথা বলেছেন আমি ধরে ফেলেছি। ভাসিলা বলল, সত্যি কি ধরে ফেলেছেন? এবার ছাড়ুন মিস্টার আতিশ। আতিশ তাকে দেখলো ভাসিলার কোমরে হাত দিয়ে রেখেছে। তাড়াতাড়ি হাত ছড়িয়ে বলল, সরি, ইচ্ছে করেই রেখেছিলাম। ভাসিলা চোখ রাঙে বলল, ইচ্ছে করে মানে? আতিশ একটু হাসিতে বলল, মানে ইচ্ছে করে রাখিনি। এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? ভাসিলা মুচকি হেসে বলল, রাজা যে কাজ আমাকে দিয়েছিলেন সেটা এই পৃথিবীতেই। একটা অমূল্য জিনিস খুঁজে বের করতে হবে। আতিশ বলল, সেটা কি? ভাসিলা মুখ বাঁকিয়ে বলল, এসব কথা পরে বলা যাবে। আমি আপনাকে ভয় দেখিয়ে মজা পাইনি, তাই এখন আপনাকে আবার ভয় দেখাবো। আপনি ভয় পাবেন, ঠিক আছে? আতিশ মাথা চুলকে বলল, ধুর, এখন কেন ভয় পাবো? এখন তো বুঝে গিয়েছে এটা আপনি। ভাসিলা রাগ করে বলল, কোনো কথা না, আমি যা বলেছি তাই করতে হবে। আপনি ওইখানে কি দাঁড়ান, আমি ভয় দেখাবো। আপনি ইচ্ছে করেই ভয় পাবেন, যেভাবে ইচ্ছে করে কোমরে হাত রেখেছিলেন। আতিশ বাধ্য ছেলের মতো ভাসিলার বলা জায়গায় গিয়ে দাঁড়ালো আর বলল, লেটস ডু ইট, আই এম রেডি। রেডি। ভাসিলা আতিশের সামনে দাঁড়িয়ে চোখগুলো সম্পূর্ণ ফাটিয়ে মুখটা বিশাল আকৃতির করে চিৎকার করল। কিন্তু আতিশ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভাসিলা আবার স্বাভাবিক রূপে ফিরে এসে বলল, কি হলো, ভয় পাচ্ছেন না কেন? আতিশ আস্তে আস্তে বলল, মানে কিভাবে ভয় পেতে হবে? আমার তো ভয় আসছে না। ভাসিলা এবার প্রচুর রেগে এমন জোরে চিৎকার দিল যে আতিশ হা করে উড়ে গিয়ে পেছনে সোফার উপর আছড়ে পড়ল আর বলল, এটা কিন্তু কথা ছিল না। ভাসিলা এবার মুখে হাত দিয়ে হাসতে লাগলো। এদিকে সোফার ওপর থাকা টিভির রিমোটে আতিশের পশ্চাদাংশের চাপ লেগে টিভি অন হয়ে গেল। দেখা গেল টিভিতে একটা খবর প্রচার হচ্ছিল, শহরের রহস্যময়ী রক্তচোষা আটক হয়েছে আজ দুপুরে। থানায় হামলা করার পর পুলিশ সদস্যগণ নিজেদের জীবন বাজি রেখে তাকে আটক করেছে। এতে করে কয়েকজন পুলিশ আহত হওয়ার কথা শোনা গিয়েছে। ইন্সপেক্টর ফাতিহার বাহাদুরিতে সে এখন বন্দী আছে থানাতেই। পরবর্তী খবর জানার জন্য আমাদের সাথে থাকুন। আতিশ খবরটা দেখে টিভি থেকে চোখ সরিয়ে ভাসিলাকে জিজ্ঞাসা করতে যাবে কে, এটা তখনই দেখলো ভাসিলা তো সেখানে নেই। আরে গেল কোথায়? আতিশ ডাক দিল, ভাসিলা, হ্যালো, কোথায় আপনি? কিন্তু কোথাও নেই আশেপাশে। আতিশ একটু অবাক হয়ে বলল, হঠাৎ করে কোথায় চলে গেল? দৃশ্য পরিবর্তন। জিজার নাওফি পাশাপাশি বসে আছে বাইরের চাঁদের আলোতে। রাস্তায় হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। ল্যাম্পপোস্টের আলোতে বৃষ্টির ফোঁটাগুলো কুয়াশার মতো লাগছিল। নাফি বলল, তাহলে এই ব্যাপার? সামারুন আমাকেও চিনতে পারেনি এত কাছে এসে। এখন তুমি বলতে চাচ্ছ সামারুন যদি তার পরিচয় পেয়ে যায় তাহলে ওই ডাইনির আয়ত্তে চলে যাবে পুরোপুরি? জিজা বলল, হ্যাঁ, এমনটাই হবে। সামারুনকে মুক্তি করার আগে ওই ডাইনিকে সাইজ করতে হবে। এখন তুমি সামারুনকে খোঁজা বাদ দিয়ে ওই ডাইনিকে খুঁজো। নাফি জিজার দিকে তাকিয়ে বলল, কিন্তু সামারুনের আত্মা ডাইনির সাথে কিসের চুক্তি করেছিল সেটা তো বললে না। জিজা একটু ভেবে নাফির দিকে তাকিয়ে বলল, সামারুন আমাকে বলেছিল এভাবে, আমি যখন পরলোকে পৌঁছে গিয়েছিলাম খুব ভালো ছিলাম। আমার মতো আরো অনেক বাচ্চাদের আত্মা সেখানে ছিল। সারাক্ষণ তাদের সাথে খেলা করতাম, হাসি খুশি থাকতাম। কিন্তু একদিন হঠাৎ করেই আমার আত্মাটা টান লাগে। মনে হচ্ছিল কেউ আমাকে টেনে ওই জগৎ থেকে বাইরে নিয়ে যেতে চাইছে। আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছিলাম না। সত্যি সত্যি আমি গোলকধাঁধার মতো ঘুরতে ঘুরতে কোথায় যেন চলে যেতে লাগলাম। আমি দেখেছি আশেপাশে পুরো অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার গতি থেমে গেল। আমি আটকে রইলাম একটা শক্ত পাথরের মতো জায়গায়। আমি কোনো কথা বলতে পারছিলাম না। হঠাৎ অনেকগুলো হাত বের হয়ে আসতে লাগলো চারপাশ থেকে। তারা আমাকে চেপে ধরতে লাগলো। আমি চিৎকার করছিলাম কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না।
হঠাৎ একটা খসখসে হাত আমার মুখ চেপে ধরে এক টান মেরে কোথায় যেন নিয়ে গেল। চোখ খুলতে আমি নিজেকে একটা ঝোপঝাড়ে ঘেরা জায়গায় দেখলাম। পাশে পড়ে আছে একটা সুন্দরী মেয়ের ঘুমন্ত দেহ। তার পাশে বসে কিনা বিড়বিড় করে পড়ে যাচ্ছিল এক কুৎসিত চেহারার বৃদ্ধা। আমি জিজ্ঞাসা করলাম, আমি এখানে কিভাবে এলাম? কে আপনি? বৃদ্ধা মন্ত্র পড়া থামিয়ে বিদঘুটে ভাবে হেসে বলল, তোর কেউ একজন আত্মার জগৎ থেকে ডাইক্কা আনতে চাইছিল, আর আমিও একটা পরিষ্কার আত্মা খুঁজছিলাম। কাকতালীয়ভাবে তোকে পেয়ে গেছি, তাই আমার কাছে নিয়ে এসেছি। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বললাম, আমি এখানে থাকতে চাই না। আমি সেখানে ফিরে যেতে চাই যেখানে আমি ছিলাম। বৃদ্ধা বলল, তুই যদি সেখানে ফিরে যেতে চাস তাহলে আমি যা বলবো তাই করতে হবে। আমি তোকে ফিরিয়ে পাঠাবো সেখানে। আমি খুশি হয়ে বললাম, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে শুধু এখানে পাঠানোর ব্যবস্থা করেন। বৃদ্ধা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এখানে শুয়ে পড়। আমি তার কথা মতোই ঘুমন্ত মেয়েটার পাশে শুয়ে পড়লাম। সে কিছু একটা করতে লাগলো। আমার খুব কষ্ট হতে লাগলো। তার মুখ থেকে বের হওয়া শব্দগুলো আমার শরীরে জ্বলন্ত কয়লার মতো ফুটছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি করছেন আপনি? আমার এত কষ্ট হচ্ছে কেন? বৃদ্ধা মুখে কিছু না বলে বড় নখওয়ালা আঙ্গুল দিয়ে মুখ চেপে ধরল। হঠাৎ আমি ওই ঘুমন্ত মেয়েটার শরীরে প্রবেশ করতে লাগলাম। বৃদ্ধার মুখে পৈশাচিক এক হাসি। আমি চিৎকার করে বলতে লাগলাম, কি করছেন আপনি? আমি তার শরীরে কেন প্রবেশ করছি? আমাকে তো আপনি ওই জগতে পাঠানোর কথা বলেছিলেন। বৃদ্ধা কিছু বলছিল না। আমার অর্ধ আত্মা ওই মেয়েটার মাঝে প্রবেশ করে ফেলেছে। আমি বুঝতে পারলাম সে আমাকে ধোঁকা দিয়েছে। এই মেয়েটা মৃত। সে আমাকে এই মেয়ের মাঝে প্রবেশ করিয়ে তাকে বাঁচিয়ে তুলবে। হঠাৎ সেখানে একটা শব্দ হতে লাগলো। মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দ এটা। বৃদ্ধা একটু ভড়কে গেল এই শব্দ শুনে। তার মন্ত্রের প্রভাব একটু হালকা হয়ে গেল। এই সুযোগে আমি এক ছিটকা মেরে সেখান থেকে উঠে পালিয়ে গেলাম। বৃদ্ধা আমার পিছু নিল। আমি কোনো রকমে পালিয়ে এলাম, কিন্তু আমার অর্ধ আত্মা ওই মেয়ের মাঝে রয়ে গেল। এদিকে দেখা গেল ভাসিলার শারীরিক মৃত্যু ভেবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে জিজা শেষ করলো। নাফির চোখ বেয়ে পানি পড়ছে। জিজা বলল, তুমি যদি সেদিন সামরুনের আত্মাকে ওই জগৎ থেকে ফিরে না আনতে, তাহলে আজকে সামরুন এত কষ্ট পেত না, আর না ওই ডাইনি সামরুনের আত্মা পেত। এই জন্য প্রকৃতির বিরুদ্ধে কিছু করা অনেক ভারী পড়ে নিজের উপর। নাফি আফসোস করে বলল, আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হয়ে যাবে। আমি শুধু সামুকে আবার দেখতে চেয়েছিলাম। জিজা নাফির হাত ধরে বলল, এখন আর আফসোস করে লাভ নেই। কাম বিগড়েছ তুমি, ঠিক করতে হবে তোমাকেই। ওই ডাইনিকে খুঁজে বের করতে হবে আগে। নাফি চোখ মুছে বলল, হ্যাঁ, আমি ঠিকই এটা করব। সামরুনকে আর কষ্ট পেতে দিব না। তার আগে ফাতিহার রাগ ভাঙানো জরুরি। চলো যাওয়া যাক। নাফি জিজার হাত ধরে বৃষ্টি ভেজা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। জিজা বলল, আচ্ছা বলো তো, হাসপাতাল কাকে বলে? নাফি হকচকে বলল, হাসপাতাল আবার কাকে বলবে? হাসপাতাল তো হাসপাতালকেই বলে, যেখানে অসুস্থ মানুষের চিকিৎসা হয়। জিজা বলল, ধুর, এটা বাহ্যিকভাবে। আমার মতে হাসপাতাল হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়ার টোল প্লাজা। নাফি আবাকে বলল, কাজু বাদাম খাও নাকি, এত বুদ্ধি মাথায়? জিজা হাসিতে আর কিছু বলল না। একটু সামনে যেতে দেখা গেল রাস্তার পাশে সারিবদ্ধভাবে কয়েকজন ফকির মিসকিন শুয়ে আছে। নাফি তাদের দিকে তাকিয়ে বলল, এখন যদি আমি গাড়ি চালিয়ে ওদের উপরে গাড়ি উঠিয়ে দিতে পারতাম তাহলে মনে শান্তি পেতাম। জিজা ভ্রুকুচকে বলল, এটা করে শান্তি কিভাবে পাওয়া যাবে? এটা তো একটা খারাপ কাজ। নাফি বলল, আমি চাই তারা রাস্তায় এভাবে শুয়ে না থেকে হাসপাতালের বেডে আরামসে শুয়ে থাকুক। সমাজসেবা আমার রক্তে রক্তে। জিজা ঠাস করে নাফির হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলল। নাফি চিৎকার করে উঠল আর বলল, এটা কি করলে? উফ, কি ব্যথা লাগছে। জিজা বলল, তোমার রক্ত তো লাল, তার মানে তুমি মানুষ, তাহলে এমন অমানুষের মতো কথা কেন বললে? নাফি হা করে তাকিয়ে মনে মনে বলল, এমন ডেঞ্জারাস বাচ্চার জীবনও দেখিনি। দৃশ্য পরিবর্তন। থানার বাইরের দৃশ্য। সব পুলিশ সদস্যরা বাইরে দাঁড়িয়ে আছে আর তাদের চেহারায় ভয়। ভেতর থেকে বৃদ্ধা ডাইনির হুঙ্কার ভেসে আসছে। ঝাঁঝালো কণ্ঠে বলে যাচ্ছে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, ছেড়ে দে। এর মাঝে ফাতিহার বাইক এসে থামলো। ফাতিহা বাইক থেকে নেমে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সবাই বাইরে কেন, কি হয়েছে? একজন এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, তার হুঙ্কারে ভেতরে থাকা যাচ্ছে না, না জানি কখন নিজেকে ছাড়িয়ে ফেলে। এটা একটা ব্যবস্থা করেন ম্যাডাম, সবাই খুব ভয় পেয়ে আছে। ফাতিহা চারপাশে তাকিয়ে দেখলো সত্যি সবাই ভীত। ফাতিহা উচ্চস্বরে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একজনকে খবর দিয়ে এসেছি, সে এসে তার ব্যবস্থা নেবে। তখনই সেখানে একটা মেয়েকে আসতে দেখা গেল ধীর পায়ে হাঁটতে হাঁটতে। ফাতিহা চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো মেয়েটা কে। একটু পরিষ্কার হতে ফাতিহা চিনতে পারলো, আরে এটা তো আতিশের সাথে থাকা সেই মেয়েটা। সে এখানে কি চায়? ফাতিহা তার দিকে এগিয়ে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তোতা পাখির মতো গার্লফ্রেন্ড এখানে কেন? এখন আবার বলো না যে মিস্টার আতিশ তোমাকে ধোকা দিয়েছে, তার নামে মামলা করতে এসেছো। ভাসিলা খুব শান্ত গলায় বলল, আমি আমার মাকে নিতে এসেছি। ফাতিহা একটু অবাক হয়ে বলল, মাকে নিতে এসেছো মানে? কে তোমার মা? এর মাঝেই থানার ভেতর থেকে বৃদ্ধার হুঙ্কার আবার শোনা গেল। ভাসিলা বলল, ওই যে আমার মা আমাকে ডাকছে, তাকে ছেড়ে দিন। ফাতিহার চোখ কপালে উঠে গেল। বুঝতে আর বাকি রইল না ভাসিলা কোনো মানুষ না,
1 সেকেন্ডও দেরি না করে কোমর থেকে পিস্তলটা বের করে ঠাস করে গুলি চালিয়ে দিল ভাসিলার কপাল বরাবর। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই থমকে গেল হঠাৎ গুলির শব্দ শুনে। ভাসিলা নিচে পড়ে গেল। ফাতিহার পিস্তলের নল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফাতিহা চিৎকার করে বলল, এভরিওয়ান টেক পজিশন। বলতে না বলতেই নিচে পড়ে থাকা ভাসিলা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গেল। কপাল থেকে বুলেটটা ঠুস করে খসে পড়ল। ক্ষতস্থান আপনা আপনি ঠিক হয়ে গেল। ফাতিহা প্রচণ্ড রেগে বলল, তোর আসলে কি? ভাসিলা ভয়ঙ্কর এক হাসিতে বলল, আমরা ঘুল। এই বলে এক ধাক্কায় ফাতিহা ছুঁড়ে ফেলে দিল। ফাতিহা উড়ে গিয়ে পুলিশ জিপের ওপর আছড়ে পড়ল। অন্য পুলিশ সদস্যদের বন্দুক লোড করতে করতেই তার আগেই ভাসিলা বিদ্যুৎ গতিতে এক এক করে সবাইকে ধোলাই করে ফেলল। সবাই মাটিতে শুইয়ে দিয়ে ভাসিলা 1 পা 2 পা করে থানার ভেতর প্রবেশ করতে লাগলো। ফাতিহার শখের বাইকটা ভেঙে চুরে পড়ে আছে। পেছন থেকে ফাতিহা আহত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে এসে ডাক দিয়ে বলল, আমি বেঁচে থাকতে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ভাসিলা থমকে দাঁড়িয়ে পেছন ঘুরে ঘাড় কাত করে বলল, তাহলে তো আপনাকে মেরে ফেলা আমার দায়িত্বের মাঝে পড়ে ম্যাডাম। এই বলে ভাসিলা হাত বাড়িয়ে ইশারায় ফাতিহাকে উঁচু করে ফেলল দূর থেকেই। ফাতিহা হাওয়ায় ভেসে আছে, দম বন্ধ হয়ে আসছে, পা দুটো ছটফট করছে। হঠাৎ ধুলোর ঝড়ে সাথে সাথে ধেয়ে এলো ফাতিহার ভেঙে যাওয়া বাইকটা। উড়ে গিয়ে সোজা ভাসিলার শরীরে আঘাত করল। বাইকের সাথে ভাসিলাও দূরে গিয়ে ছিটকে পড়ল। ফাতিহা ধপাস করে নিচে পড়ে গেল। দেখা গেল জিজা তার নীল চোখগুলো জ্বালিয়ে ফাতিহার পেছনে হাওয়ায় ভেসে আসছে। ভাসিলা উঠে দাঁড়িয়ে জিজাকে দেখে চিনতে পেরে চিৎকার করে বলল, তুমি? জিজা চোখের পলকে ভাসিলার কাছে এসে বিদ্যুৎ গতিতে এক ঝটকা দিয়ে ভাসিলাকে ফেলে দিয়ে বলল, হ্যাঁ ভাসলিন আন্টি আমি। রানী ফারিস্তা প্রচণ্ড রেগে বলল, পাইথন তুমি এতটা বেখেয়ালি কিভাবে হতে পারো? জিজা কোথায় যায়, কার সাথে মিশে কি করে সেটা খেয়াল তোমার আছে? এখন পর্যন্ত জিজা বাসায় ফিরেনি, আর তুমি বলছো আমাকে চিন্তা না করতে? পাইথন মাথা নিচু করে বলল, মাফ করবেন, কিন্তু জিজা আমার নাগালের বাইরে। আপনি ছাড়া সে কারোর কথা শুনেনি কখনো। যেখানে আছে চলে আসবে, আপনি শান্ত হন। ফারিস্তা রাগে দেয়ালে ঘুষি মেরে বলল, এতদিন পর পৃথিবীতে এসেছি, ভেবেছিলাম জিজাকে এক পলক দেখে চলে যাব, কিন্তু তুমি জানো না জিজা কোথায় আছে। যদি জিজার কিছু হয় তাহলে আমি তোমাকে। এই বলে পাশে তাকিয়ে দেখলো জান্নাত ভীত হয়ে এক কোণে বসে আছে। পাইথনের উপর রাগ করা জান্নাত মেনে নিতে পারছে না। ফারিস্তাটা বুঝতে পেরে নিজেকে শান্ত করে পাইথনের সামনে গিয়ে বলল, যাও জিজাকে খুঁজে নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। পাইথন বলল, জিজা কয়েকদিন ধরে একটা বাচ্চার আত্মাকে মুক্ত করার পেছনে লেগেছে, হয়তো এখনও সেই কাজে আছে। তবে আমার জানা মতো ওই আত্মা শুধু দিনের বেলাতেই পৃথিবীতে থাকতে পারে, রাতে তো জিজার সাথে ওই আত্মার থাকার কথা না। ফাতি একটু অবাক হয়ে বলল, সেটা কি সামরুন নামের কোনো বাচ্চার আত্মা? পাইথন চোখ বড়বড় করে বলল, হ্যাঁ। আপনি জানলেন কি করে? ফারিস্তা একটু চিন্তিত হয়ে বলল, ভাসিলার কাছে জানতে পেরেছি ওই আত্মা রাত্রের বেলা যার মাঝে থাকে সে আর কেউ না বরং ভাসিলা। বৃদ্ধা ডাইনি ভাসিলাকে জীবিত করেছে সামরুনের আত্মার দ্বারা। পাইথন এখনই জিজাকে খুঁজে বের করো। ভাসিলা যদি জিজার হাতে পড়ে তাহলে ভাসিলাকে মেরে ফেলবে। দৃশ্য পরিবর্তন। ভাসিলা আর জিজা সামনাসামনি দাঁড়িয়ে। বাতাসে চারপাশে ধুলো উঠছে, কালো মেঘে আকাশের চারটা ঢেকে গেল। বিকট শব্দে বজ্রপাতের প্রতিধ্বনি শোনা গেল। এ যেন ঝড়ের পূর্বাভাস। মুহূর্তের মাঝেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। নফি দৌড়ে গিয়ে আহত ফাতিহাকে ধরে বলল, ঠিক আছো তুমি? ফাতিহা কোনো কথা না বলে ছিটকে মেরে নফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেল আর বলল, আমি আমার থানায় আর কোনো ভাঙচুর চাই না। তখনই থানার বিল্ডিংয়ের ওপর লাগিয়ে রাখা নেম প্লেটটা খুলে পড়ে গেল। জিজা বলল, ভাঙার জন্য আর কিছু বাকি নেই, শুধু ভ্যাসলিন আন্টির হাড্ডি ছাড়া। ভাসিলা একদম জিজার কাছে এসে বলল, তার মানে তুমি সেই ভ্যাম্প? জিজা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ভাসিলা বলল, আমি তোমার সাথে লড়াই করার মতো বোকা নই, দয়া করে আমার পথ থেকে সরে যাও। তারা আমার মাকে আটকে রেখেছে, আমি তাকে নিয়ে চলে যাব। জিজা বলল, তোমার মা লোকালয়ে এসে সরাসরি হামলা করেছে, অনেক মানুষকে আহত করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। ভাসিলা চোখ লাল করে সুচালো দাঁত দুটো বের করে এক ধাক্কায় জিজাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি থাকতে আমার মাকে কেউ স্পর্শ করতে পারবে না। জিজা উঠে দাঁড়িয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলল, তাহলে তোমার না থাকাই উত্তম। এই বলে বিদ্যুৎ ঝটকায় ভাসিলার সামনে গিয়ে হাতে মোচড় দিয়ে উল্টে এক আছাড় মারল। ভাসিলা কোকড়াতে কোকড়াতে উঠে আবার জিজাকে আঘাত করতে নিলে জিজা আরেক হাত ধরে আবার আছাড় মারল আর বলল, আজকে তোমার রক্ত শোষণ করা দাঁত আমি ভেঙে দেব ভ্যাসলিন আন্টি। এই বলে ভাসিলার বুক বরাবর ঘুষি দিতে ভাসিলা খপ করে জিজার হাত ধরে রক্তাক্ত মুখে কাঁপতে কাঁপতে বলল, প্রথম কথা হলো আমার নাম ভ্যাসলিন না, ভাসিলা। আর দ্বিতীয় কথা হলো আমার দাঁত কেউ ভাঙতে আসলে আমি তার ঘাড় ভেঙে দিব। জিজা কিছু বুঝোটার আগেই ভাসিলা এক চিৎকার করে পুরো শক্তি দিয়ে জিজার বুকে ঘুষি মারল। জিজা উড়ে গিয়ে পুলিশের জিপের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। পুলিশ জিপটা কয়েক হাত পেছনে চলে গেল। জিজা কাশতে কাশতে উঠে হাসি দিয়ে বলল, এটা ভালো ছিল ভ্যাসলিন আন্টি, তবে তৃতীয়ত আরেকটা কথা আছে যেটা তুমি ভুলে গিয়েছ। এই বলে চোখগুলো পুরো নীল করে রাগে গজগজ করতে করতে বলল, ভ্যাম্পকে কখনো হারানো যায় না যতক্ষণ না সে নিজের ইচ্ছেতে হারে।
ভাসিলা রাগে এক ঝটকায় জিজার দিকে তেড়ে এলো। এবার জিজা হাওয়ায় ভেসে উঠে ভাসিলার গলা চেপে ধরে নিচে ছুঁড়ে মারল। ভাসিলা নিচে পড়ে একদম মাটির ভিতর অর্ধেক ঢুকে গেল। জিজা উপর থেকে উড়ে এসে ভাসিলার বুকের ওপর পড়ল। ভাসিলার মুখ দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে লাগলো। জিজা বলল, বিদায় ভ্যাসলিন আন্টি। এই বলে গলা বরাবর আঘাত করতে যাবে, পেছন থেকে ডাক এলো, জিজা থামো। জিজার হাত ভাসিলার গলার কাছে গিয়ে আঘাত করার আগ মুহূর্তে থেমে গেল। পেছনে না তাকিয়ে বলে উঠল, মা। দেখা গেল রানী ফারিস্তা স্লো মোশনে হেঁটে আসছে, পেছনে পাইথনও আসছে। ফারিস্তার পরিহিত রাজকীয় পোশাকটা ধুলোর সাথে টেনে টেনে লেসড়ে গিয়েছে। নাফি দূরে দাঁড়িয়ে অবাক চোখে ফাতিহার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করল, এটা আবার কে? ফারিস্তা জিজার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, জিজা, আমি বলছি তাকে ছেড়ে দাও, শান্ত হয়ে আমার কাছে এসো। জিজার আগে গজগজ করতে করতে বলল, না মা, সে আমাকে আঘাত করার হিম্মত দেখিয়েছে, মারতে তো তাকে হবেই। ফারিস্তা ধমকের গলায় বলল, জিজা, এটা আমি তোমার মা হিসেবে বলছি না, এটা রানী ফারিস্তার আদেশ, তাকে ছেড়ে দাও এক্ষুনি। জিজা নিজের হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে উপরের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। জিজার গর্জনে আকাশে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকাতে দেখা গেল। ফারিস্তা সহ বাকি সবাই আকাশের দিকে তাকালো। জিজা হাতের মুষ্টি ছেড়ে দিয়ে শান্ত হয়ে ভাসিলার গালে হাত দিয়ে বলল, বাসা গিয়ে মিলাদ দিও, জানে বেঁচে গেলে ভ্যাসলিন আন্টি। এ বলে জিজা উঠে গিয়ে ফারিস্তার সামনে দাঁড়িয়ে মাথা নুয়ে কুর্নিশ করে বলল, রানী ফারিস্তা, স্বাগতম আপনাকে পৃথিবীতে। ফারিস্তা একটু মুচকে এসে দুই হাতে জিজাকে উঠিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, আমার সাথে ফর্মালিটি দেখানো হচ্ছে তাই না? জিজা খিলখিল করে হাসতে হাসতে লাগলো আর বলল, আমার জন্য তোমার সময় আছে নাকি? তুমি তো আছো তোমার সাম্রাজ্য নিয়ে। জিজাকে নামিয়ে কপালে চুমু দিয়ে ফারিস্তা বলল, জানি তো আমি কত ব্যস্ত থাকি, আর তুমি তাহলে এসব করে বেড়াচ্ছ পৃথিবীতে? তোমাকে কি এই জন্য পৃথিবীতে রেখে গিয়েছে আমি? জিজা ভাসিলার দিকে দেখিয়ে বলল, তারা মামি মিলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নিরীহ মানুষের রক্ত শুষে খেয়ে তাদের মেরে ফেলছে, তারা শাস্তির প্রাপ্য। ফারিস্তা বলল, তোমাকে কেউ পৃথিবীতে বিচারক হিসেবে ডাকেনি জিজা, আর আমি শুনলাম ইদানিং তোমার নাকি একটা আত্মবন্ধ হয়েছে, তার জন্য নাকি সবসময় বাইরে ঘুরে বেড়াও। জিজা পাইথনের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, ফরফুকে সব বলে দিয়েছে তাই না? গৌচু প্রসাদ। পাইথন রানী ফারিস্তার পেছনে লুকিয়ে বলল, আমি কিছু বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে, চামড়ার মুখ তো, দৃশ্য পরিবর্তন। আতিশ ভাসিলাকে খোঁজার জন্য বের হয়েছে, কালো একটা হুডি, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ, উদ্দেশ্য থানার দিকে যাওয়া, কারণ টিভিতে ওই নিউজ দেখার পরই ভাসিলা উধাও হয়ে গেল হঠাৎ। নিশ্চয়ই থানায় আটকে রাখা হয়েছে, ওই পিশাচের সাথে ভাসিলার কোনো সম্পর্ক আছে। এসব ভাবতে ভাবতে হাঁটছে পকেটে হাত দিয়ে, আর পাইথনকে গালি দিচ্ছে গাড়িটা ভেঙে ফেলার জন্য। গাড়িটা থাকলে এখন হেঁটে হেঁটে যেতে হতো না, জরিমানাও দিল না, আবার দেখা হলে গাড়ির টাকা চাইবো তার কাছে। পর মুহূর্তে আবার ভাবলো, না ভাই, আমার জরিমানা লাগবে না, পরে না জানে আমার জানটাই নিয়ে নেয়, এরা খুব ভয়ানক হয়। তখনই আতিশ খেয়াল করলো তার ছায়ার সাথে পেছন থেকে আরেকটা লম্বা ছায়া হাঁটছে। আতিশ তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো সেখানে তো কেউ নেই। সামনে তাকিয়ে ছায়াটাকে আর দেখতে পেল না, মনের ভুল ভেবে আবার হাঁটা দিল। একটু সামনে যেতেই রাস্তার মোড়ে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেল, কি যেন খুঁজছে নিচে তাকিয়ে। অতিও একটু চিন্তিত হয়ে বিড়বিড় করে বলল, এত রাতে নির্জন রাস্তায় বাচ্চা আসলো কি করে, আর সে কি খুঁজছে? ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে ডাক দিল, এই পিচ্ছি, কি করছে এত রাতে এখানে? বাচ্চাটা আতিশের দিকে অদ্ভুত এক চাহনিতে বলল, আমার একটা চাবি হারিয়েছে, সেটাই খুঁজছি। আতিশ একটু ভরকে গেল আর বলল, চাবি হারিয়েছে মানে? কিসের চাবি? বাচ্চাটা বলল, কোষ্ঠী পাথরের একটা চাবি, যা তোমার মতো মানুষকে অমর করে রাখে। এবার আতিশ বেশ ঘাবড়ে গিয়ে তুতলানোর কণ্ঠে বলল, কে তুমি? বাচ্চাটা হাওয়ায় ভেসে আতিশের সামনে এসে বলল, আমি প্রিন্স, ইফরিত রাজ্যের রাজকুমার, অনেক কষ্টে তোমার খোঁজ পেয়েছি, ইচ্ছে করে দিবে নাকি জোর করে নিব? আতিশ তার ভীত চেহারা হঠাৎ বদলে একটু হাসিতে বলল, আমার কাছে চাবি যতক্ষণ আছে ততক্ষণ তোমাদের মতো কেউ আমার একটা চুলও ছেড়তে পারবে না। প্রিন্স রেগে গিয়ে আতিশকে ধাক্কা দিয়ে গাছের সাথে বাড়ি দিয়ে নিচে ফেললে বলল, চুল ছেড়তে না পারি, বাঁকা তো করতে পারবো। দৃশ্য পরিবর্তন। ফারিস্তা ভাসিলার কাছে গিয়ে বলল, তোমাকে এখানে কেন পাঠিয়েছিলাম আমরা, আর তুমি কি করছো এসে? ভাসিলা বলল, মাফ করবে নানি ফারিস্তা, আমি আমার কাজে ছিলাম, কিন্তু তারা আমার মাকে আটকে রেখেছে, এটা শুনে ছুটে এসেছি। ফারিস্তা উচ্চস্বরে বলল, ভাসিলার মাকে নিয়ে আসা হোক, আর এখানে আর কোনো ঝামেলা চাই না। ফাতিহা বলল, আপনি কি? আমি আপনার কথা কেন শুনবো? নাফি দৌড়ে এসে ফাতিহাকে বলল, এতক্ষণে বোঝনি উনি কি? চুপচাপ তা করে যাওনি বলে, না হলে মশার মতো টিপে মেরে ফেলবে। ফাতিহা একটু ভেবে ভেতরে গিয়ে কিছুক্ষণ পর শিকল টানতে টানতে বৃদ্ধাকে নিয়ে আসলো। বৃদ্ধার চেহারা তার আর্ধপাকা চুল দিয়ে ঢাকা ছিল, মুখ দিয়ে গড়গড় করে শব্দ করছিল। জিজার চোখ ছোট ছোট করে দেখলো, কেমন যেন চেনা চেনা লাগছে। একই অবস্থা নাওফির। নাওফি এক পা দুই পা করে আগাতে লাগলো, অবাক চোখে তাকিয়ে। ভাসিলা খোরাতে খোরাতে গিয়ে বৃদ্ধার চুলগুলো চেহারার ওপর থেকে সরিয়ে বলল, মা, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। বৃদ্ধার চেহারা দেখার পর নাওফির হা করে তাকিয়ে রইল। জিজা তাকালো নাফির দিকে আর বলল, নাফি, এটা সেই ডাইনি যে সামরনের আত্মা বশ করেছে। নাফি বলে উঠল, আমি তাকে চিনতে পেরেছি। এই ডাইনি মাঝপথ থেকে সামরনের আত্মাকে নিয়ে গিয়েছে, তার জন্য আমি ব্যর্থ হয়েছি।
ফারিস্তা সব শুনে বলল, তাহলে ভাসিলাই সেই মেয়ে যার মাঝে জিজার বন্ধু সামরনের আত্মা প্রবেশ করানো হয়েছে। সবার চোখে এক বিস্ময়ের ছাপ, দৃশ্য পরিবর্তন। সামরন আর তাইবাও হাত ধরে কোথায় যাচ্ছে। সামরন বলল, জানো, আমি নাফি নামের ওই লোকটার বাসায় গিয়েছিলাম আজ। সেখানে গিয়ে আমার অদ্ভুত অনুভূতি হয়েছে। সবকিছু কেমন যেন চেনা চেনা লাগছিল। জিজা আর ওই পুলিশ ম্যাডাম ঘরের ভেতর কিছু একটা দেখে অবাক হয়ে তাকিয়েছিল। আমি সেটা দেখার আগেই সূর্য অস্ত চলে গেল। আচ্ছা, তারা কি দেখে অবাক হতে পারে বলো তো? তাইবা সামরনের কথা জবাব না দিয়ে একটু গম্ভীর গলায় বলল, সামরন, আমি যদি বলি তোমাকে এখানে চিরদিনের জন্য থেকে যেতে, তাহলে কি করবে? সামরন বলল, আমি এখানে থাকবো না। এটা আমার থাকার জায়গা না। আমি পুরোপুরিভাবে মুক্ত হয়ে আবার সেখানেই ফিরে যেতে চাই যেখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। তাইবা থেমে গিয়ে সামরনের দিকে তাকিয়ে বলল, একটা কথা কি জানো? এটা আমার অধীনে থাকা এক অঘোষিত নরক। এখানে শুধু সেসব আত্মাই আসে যারা মৃত্যুর পরও মুক্তি পায় না। তবে তারা সবাই সাদা পাথরের আবরণে বন্দী থাকে। তুমি একমাত্র যে আমার মতো সব জায়গায় ঘুরে বেড়াতে পারো। সামরন চারিদিকে তাকিয়ে ভালো করে দেখার পর বলল, ধুর, কি যে বলো না, নরক কি এত সুন্দর হয় নাকি? তাইবা এবার এক রহস্যময় হাসি দিয়ে হাতের ইশারায় চারপাশ বদলে ফেলতে লাগলো। ধীরে ধীরে চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্যগুলো পাল্টে ভয়াবহ হয়ে উঠল। সামরন ভয় পেয়ে দেখল চারিদিকে শুধু আগুন আর হিংস্র জন্তু জানোয়ার। তাইবা বলল, চোখের দেখা সবসময় বিশ্বাস করতে নেই মাই লিটল অ্যাঞ্জেল। এখানে সবকিছুই চোখের ধোঁকা। সামরন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তার মানে তুমি এখানে আত্মাদের বন্দি করে রাখো? তাদের পরিচয় খুঁজে পেতে দাও না? তাইবা পৈশাচিক হাসিতে বলল, হ্যাঁ আমি। তখনই সামরন ধরফর করে চোখ খুলে ফেলল। দেখা গেল সামরন তাইবার কোলে মাথা রেখে শুয়ে আছে। সামরনকে এইভাবে উঠতে দেখে তাইবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সামরন ভয়ে ভয়ে তাইবার দিকে তাকে বলল, না কিছু না। তাইবা সামরনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বিশ্বাস বড় খারাপ জিনিস। যার উপর একবার আসে তার কাছ থেকে ধোঁকা খাওয়ার পরও তাকে আবার বিশ্বাস করতে ইচ্ছে করে। তুমি কি আমাকে বিশ্বাস করো সামরন? সামরন জোর করে মুখে হাসি নিয়ে বলল, হ্যাঁ করি তো। তাইবা এবার ঠোঁটের কোণে ভেসে উঠল এক অদ্ভুত হাসি। ভেঙে চুরে একাকার থানার মেঝেতে সবাই গোল হয়ে বসে আছে। দেখা গেল একটু দূরে ভাসিলা চেয়ারের উপর বসে আছে। জিজা একটা কাচের গ্লাসে পানি নিয়ে কাপড় ভিজিয়ে ভাসিলার ক্ষতস্থান থেকে রক্ত মুছে দিচ্ছে। ভাসিলা বলল, আঘাত তো তুমিই করেছ, আবার চিকিৎসাও তুমি করে দিচ্ছ। জিজা মুচকে এসে বলল, আমি সাপের বিষের মতো, মারতেও পারি আবার বাঁচাতেও পারি। ফারিস্তা জিজাকে ডাক দিল, জিজা তুমি পাইথনের সাথে আবার বাসায় চলে যাও, এখানে বিষয়টা আমি দেখছি। জিজা একটু মর্জি করে বলল, না না মামা। জিজা একটু মর্জি করে বলল, না মা, আমি এখানে থাকতে চাই, তোমার সাথে বাসায় যাব। ফারিস্তা পাইথনকে বলল, জিজাকে নিয়ে বাসায় চলে যাও, পথে কোনো ঝামেলায় চড়াবে না। পাইথন জিজার হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঝামেলার নাটের গুরু আমার সাথে দিয়ে বলতেছেন ঝামেলায় না জড়াতে। জিজা এক পা ঝাঁকি দিয়ে ক্রন্দনরত হয়ে পাইথনের হাত থেকে বের হয়ে যেতে যেতে বলল, আমি যখন মা হব তখন আমার বাচ্চাকে সেই সকল স্বাধীনতা দিব যা আমি ছোটবেলা থেকে পাইনি। পেছন থেকে ফারিস্তা এর শুনে বলল, জিজা এসব বলে না মা। জিজা অভিমানী ভঙ্গিতে বলল, এটাই ঠিক শুনেছ। আর বললাম যে একটু থাকি এখানে, সেটা তো শুনলে না। জিজা চলে গেল। ফারিস্তা মনোযোগ দিলে এইদিকে। মাঝখানে বসে আছে শিকলে বাঁধা বৃদ্ধ। ফারিস্তা আদেশ দিল তার বাঁধন খুলে দেওয়া হোক। ফাতিহা বলল, কিন্তু সে অনেক হিংস্র রানী সাহেবা, বাঁধন খুলে দিলে আবার হামলা করতে পারে। ফারিস্তা একটু হেসে বলল, সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন জঙ্গলের খেকশিয়ালটাও নিজেকে রাজা ভাবতে শুরু করে। সে এখন কিছু করার সাহস করবে না, কারণ আমি এখানে উপস্থিত আছি। তুমি তার বাঁধন খুলে দাও। ফাতিহা হামাগুড়ি দিয়ে শিকলের লক খুলে বৃদ্ধাকে মুক্ত করে দিল। এরপর বৃদ্ধা নিজের হাত ডলতে ডলতে কাঁপা কাঁপা গলে বলল, তো আপনারা আমার কাছে এখন কি চান? নফি রাগান্বিত কণ্ঠে বলল, মাঝপথে আমার কার্যক্রম বিনষ্ট করে দিয়েছ তুমি। সামরনকে ধোঁকা দিয়ে তার আত্মা নিয়েছ। এবার এগুলো ঠিক করতে হবে কিভাবে বলো? বৃদ্ধা বিদঘুটে হাসিতে বলল, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু তুই কি করেছিস? একটা বাচ্চার আত্মাকে তার প্রাপ্য স্থান থেকে ফিরিয়ে এনেছিস। শুরুটা তো তোর দ্বারাই হয়েছে, নিকৃষ্ট মানুষ্য। নফি আরও রেগে গিয়ে কিছু বলতে গেলে ফাতিহা থামিয়ে দিয়ে বলল, সে ঠিক বলেছে নফি, তোমার জন্যই এইসব কিছু হয়েছে। ফারিস্তা বলল, নাফি ভুল করেছে, কিন্তু নাফি এই ভুল না করলেও বৃদ্ধা ডাইনি অন্য কারোর আত্মা বসে এনে হলেও ভাসিলাকে জীবিত করে তুলত। এখানে কাকতালীয়ভাবে সামরনের আত্মা সে পেয়ে গিয়েছে। এখন বলো এটা সমাধান কি? পেছন থেকে ভাসিলা বলল, এটার একটাই সমাধান, আমার মৃত্যু। আমার মাঝ থেকে সামরনের অর্ধ আত্মা বের হয়ে গেলেই সামরন তার অস্তিত্ব খুঁজে পাবে। সে পরিপূর্ণ আত্মা হয়ে ফিরে যেতে পারবে। বৃদ্ধ এবার কাকুতে বিনতি করে বলল, আমার মেয়েটা আমার ভুলের জন্য মারা গিয়েছে, দয়া করে আবার ওকে মেরে ফেলবেন না। এবারে মরে গেলে আর কখনো জীবিত করা সম্ভব না। নাফি বলে, তাহলে কি করব? এভাবেই দিনে সামরন আর রাতে ভাসিলা হয়ে সবসময় এটাই চলবে? ফারিস্তা একটু চিন্তা করে বলল, ভাসিলার কথা তো শুনলাম, এবার কাল সামরন আসার পর তার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো একজন থাকবে, হয় ভাসিলা না হয় সামরন। এর মাঝে হঠাৎ ফাতিহার টাচ ভেঙে যাওয়া মোবাইলে টুং করে মেসেজের শব্দ হলো। ফাতিহা মেসেজটা অন করে দেখলো অচেনা নাম্বার থেকে, আই এম ইন ডেঞ্জার, প্লিজ হেল্প মি। ফাতিহাকে চিন্তিত দেখে ফারিস্তা জিজ্ঞাসা করলো, কি হয়েছে ইন্সপেক্টর ম্যাম?
ফাতিহা মেসেজটা দেখালো। দূর থেকে ফাসিলা মেসেজটা দেখে নাম্বার চিনে ফেললো। এটা তো আতিশের নাম্বার। দৃশ্য পরিবর্তন। হাতে পায়ে রশি বেঁধে আতিশকে টেনে নিয়ে যাচ্ছে প্রিন্স। আতিশ চিৎকার করে বলছে, ছেড়ে দে আমাকে, খুব পস্তাতে হবে তোকে পিচ্ছি, আমাকে তুই চিনিস না, তোর চেয়ে বড় বড় মেশিন গান আমার ঘরে পড়ে আছে। প্রিন্স বলল, তোমাদের এসব লোহার ডিব্বা আমার কিছুই করতে পারবে না। তোমার মুখ থেকে কিভাবে চাবির কথা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আতিশ বলল, মুখ থেকে তো দূরের কথা, অন্য জায়গা থেকেও কিছু বের করতে পারবি না। সাহস থাকলে বাঁধন খুলে দে আমার, দেখ তোকে কিভাবে চাপা শুটকির মতো ভর্তা বানাই। প্রিন্স থেমে গিয়ে হাতের ইশারায় আতিশের বাঁধন খুলে দে বলল, তাহলে দেখাও তোমার শক্তি। আতিশ উঠে আঙ্গুল ফুটিয়ে মনে মনে বলল, পিচ্ছি তো সিরিয়াসলি নিয়ে নিছে, এখন আমি কি করব? আর যাই হোক, পিচ্চির কাছে ইজ্জত খনো যাবে না। এবেলা আতিশ কার্টে স্টাইলে হাত ঘুরিয়ে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায় প্রিন্সকে বলল, আয়। প্রিন্স তাচ্ছিল্যের হাসি দিয়ে দাঁড়িয়ে বলল। আতিশ বোকার মতো তাকিয়ে মনে মনে বলল, আরে এই পিচ্ছি তো আমাকে গোনাই ধরছে না, না কিছু একটা করতেই হবে। এই বলে হা করে এক চিৎকার দিয়ে প্রিন্সের দিকে তেড়ে গেল আতিশ। প্রিন্স তার হাত লম্বা করে আতিশকে এক ঘুষি মেরে ছুঁড়ে ফেলল দূরে। আতিশ চেক বেকার মতো পড়ে রইল আর কুতকুত করে বলল, এর প্রতিশোধ আমি মরার পর ভূত হয়ে নেব দেখিস। প্রিন্স উড়ে এসে আতিশের বুকের উপর বসে গলা চেপে ধরে বলল, অনেক হয়েছে, এখন বলো চাবি কোথায়, না হলে তোমার হাত ভেঙে ফেলবো আমি। আতিশ নিজের দুই হাত উঁচু করে বলল, ডান হাত ভাঙলে ভেঙে দে, চামচ দিয়ে খাওয়া যাবে, বাম হাত ভাঙলে সকালের জন্য বিকল্প কোনো উপায় নেই। প্রিন্স এবার রেগে গিয়ে আতিশের বাম হাত ধরে ঠাস করে ভেঙে দিতে আতিশ গলা ফাটিয়ে চিৎকার করে বলল, তোর কি বললাম আর কি করলি? এদিকে পাইথনের জিজা রাস্তা দিয়ে হাঁটছে এক মনে, জিজা এখনো মুখ গোমরা করে আছে। পাইথন বলল, কি রে বান্দুর, মুখটা এমন টুপ পরা পাতিলের মতো করে রাখছিস কেন? জিজা আর চোখে রাগি দৃষ্টিতে পাইথনের দিকে তাকিয়ে বলল, তুমি তো একটু রিকোয়েস্ট করতে পারতে মায়ের কাছে। আচ্ছা আমি ওখানে থাকলে কি এমন হতো বলো তো? আমি কি ওকে বিরক্ত করি? আমি কি বেশি কথা বলি? আমি কি সবসময় ঝামেলা করি? আমি কি কাউকে গালাগালি করি? আমি কি কারোর ভাগের খাবার খেয়ে ফেলি? আমি কি? পাইথন তাড়াতাড়ি জিজের মুখ চেপে ধরে বলল, থাম মা থাম, তুই এসবের কিছুই করস না, রানী ফারিস্তাই অন্যায় করেছে। জিজা মুখ থেকে চিটকা মেরে পাইথনের হাত সরিয়ে বলল, তোমারও আই হেইট ইউ, তুমি রানী ফারিস্তার চেয়ে কম না। তোমার বলার কি দরকার ছিল সামরানের ব্যাপারে? তোমার চামড়ার মুখ কেটে আমি মানিব্যাগ বানাবো একদিন, দেখো। পাইথন বলল, আমি কি করবো? রানী ফারিস্তার সামনে আমি মিথ্যা কথা বলতে পারি না। জিজা বলল, মিথ্যা কথা তোমাকে বলতে বলেছে কে? তুমি শুধু সত্য গোপন করতা। পাইথন ভ্রুকুচকে বলল, মিথ্যা কথা আর সত্য গোপন করার মধ্যে পার্থক্য কি? জিজা বলল, এখন বুঝবা না, বড় হলে বুঝবা। পাইথন নিজের উচ্চতার দিকে তাকালো আর জিজার উচ্চতার দিকে তাকালো, তারপর বলল, আমার কাছে কেন জানি মনে হয় আমি বড় হয়ে গেছি, হতে পারে আমার ভুল ধারণা। তখনই জঙ্গলের দিক থেকে কারোর চিৎকার ভেসে আসলো, মনে হচ্ছে কেউ কাউকে খুব মারধর করছে। যে সেদিকে যেতে চাইলেও পাইথন আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মনে আছে রানী ফারিস্তা বলে দিয়েছে কোনো ঝামেলায় জন্ম যাবে না। জিজা রাগান্বিত কণ্ঠে বলল, কেউ হয়তো বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। তুমি আমার সাথে যাবে কিনা বলো, নাহলে আমি একাই যাচ্ছি। এ বলে জিজা পাইথনকে ধাক্কা দিয়ে সরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। পাইথন দুইবার ডাক দিল, জিজা শোন, জিজা। কিন্তু জিজা কিছু না শুনেই যেতে লাগলো। পাইথন বাধ্য হয়ে জিজার পিছু নিল আর বলতে লাগলো, এই মেয়ে আমাকে মেরেই ছাড়বে। দেখা গেল প্রিন্স আতিশের পায়ে দড়ি বেঁধে গাছের সাথে উল্টো করে ঝুলে রেখেছে আর চেহারায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। আতিশ রক্তমাখা মুখে হাসতে লাগলো। প্রিন্স অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখন কোন খুশিতে হাসছো তুমি? আতিশ বলল, আমার ভাগ্যটা অনেক ভালো। প্রিন্স বলল, গাছের সাথে উল্টো হয়ে ঝুলে আছো, চেহারা দুমড়ে মুচড়ে দিয়েছে মেরে, তবু বলছো ভাগ্য ভালো? আতিশ বলল, এটাই তো, মনে করো যদি এখন আমি লুঙ্গি পরা থাকতাম তাহলে কি অবস্থা হতো? ভাগ্য ভালো লুঙ্গি পরে বাইরে বার হই নাই। প্রিন্স আতিশের মুখ চেপে ধরে কর্কশ গলায় বলল, তোমাকে আমি অত্যাচার করতেই থাকবো যতক্ষণ না তুমি চাবি কোথায় আছে সেটা বলবা, দেখি কতক্ষণ তোমার মুখে হাসি থাকে। আতিশ আবার হাসতে লাগলো। প্রিন্স একের পর এক আঘাত করতে লাগলো। আতিশের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, তবু হেসেই যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা গাছের লতা এসে প্রিন্সের গলায় পেঁচিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটানে প্রিন্স উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আতিশ হাসি থামিয়ে ঝাপসা চোখে তাকিয়ে দেখলো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আতিশ বিড়বিড় করে বলল, আমি শালা জীবনে মেশিন গান আর পিস্তল নিয়ে কাটিয়ে দিলাম, আর এদিকে এই পিচ্চিগুলো এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? প্রিন্স উঠে এদিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, জিজা তুমি এখানে? জিজা বলল, আমারও তো একই প্রশ্ন, তোমাকে তো আমি রাম ধোলাই দিয়ে তোমার রাজ্যে ফেরত পাঠিয়েছিলাম, আবার এসেছে বিশৃঙ্খলার সৃষ্টি করতে। প্রিন্স কর্কশ গলায় বলল, তোমার সাথে আমার ঝামেলা শেষ জিজা, তাই আমার পথের কাটা হবে না, দয়া করে আমাকে আমার কাজ করতে দাও। তখনই সেখানে পাইথন চলে আসলো এবং প্রিন্সকে দেখে ঘাবড়ে গিয়ে বলল, লর্ডের পুত্র তুমি আবার এসেছ? আতিশ ঝুলন্ত অবস্থায় চোখ বন্ধ করেছিল। পাইথনের কণ্ঠ শুনে ধাপ করে চোখ খুলে বলল, আরে পাইথন ভাই, আপনিও চলে এসেছেন। এবার আর আমার ভয় নেই, আমি নিশ্চিত আপনি আমাকে বাঁচিয়ে নেবেন। পাইথন ওইদিকে তাকিয়ে বলল, কে রে তুই? আতিশ রেগে প্রিন্সকে দেখালো, দেখ 5 ইঞ্চির পিচ্চি, মেরে আমার চেহারার লাইন বিগড়ে দিয়েছিস, এখন আবার পাইথন ভাইকে আমাকে চিনতে পারছে না। পাইথন অবাক হয়ে বলল, আরে তুমি তো ওই ছেলেটা, ওই দিন যে তোমার গাড়ি ভেঙে দিলাম। আতিশ বলল, হ্যাঁ ভাই,
যাক, তাহলে চিনতে পেরেছেন, তার মানে বেশি মায়ের খাইনি। পাইথন জিজাকে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো জিজা, ওর সাথে আমি কথা বলছি। এই বলে পাইথন এগিয়ে গেল প্রিন্সের দিকে। প্রিন্স বলল, আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে আসিনি, আমাকে আমার কাজ করতে দাও, তোমরা চলে যাও এখান থেকে। পাইথন বলল, দেখো লর্ডের পুত্র, এই ছেলেটাকে কেন মারধর করছো আমি জানতে চাইবো না, আমি শুধু এইটুকু বলবো, আপাতত এটা এখানেই শেষ করো, চলে যাও। প্রিন্স বলল, আমি যাব না পাইথন, আমার কাজ এখনো শেষ হয়নি। পাইথন একবার পেছনে জিজার দিকে তাকালো, আবার সামনে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, এখন যদি আমার কথা না শোনো তাহলে জিজা কথা বলবে তোমার সাথে, কিন্তু জিজা কথা বলবে তার হাত পা দিয়ে। আর রানী ফারিস্তাও এখন পৃথিবীতে অবস্থান করছে। গতবার যা করেছো সেটা এখন রানী ফারিস্তা বা রাজা গারকুন কেউ জানে না, শুধু তোমার বাবার অনুরোধে আমি চুপ আছি এখনো। এখন যদি আবার জিজার সাথে কোনো ঝামেলায় জড়াও তাহলে কি হবে সেটা আমার চেয়ে ভালো তুমিই জানো। প্রিন্স ঘাড় কাত করে পেছনে দাঁড়িয়ে থাকা জিজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে পাইথনকে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু পরের বার দয়া করে আমার কাছে বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে আমি আর কোনো নিয়মনীতি মানব না। এই বলে প্রিন্স চলে যেতে লাগলো। পাইথন হাঁপ ছেড়ে বাঁচল। জিজা পেছন থেকে ডাক দিয়ে বলল, হ্যালো মিস্টার রাজকুমার, আজকে লড়াই না করেই চলে যাচ্ছ যে, ভয় পেয়ে গেলে নাকি? প্রিন্স থেমে গিয়ে পেছনে ঘুরে তাকিয়ে বলল, বাঘ 2 পা পিছিয়ে যাচ্ছে, এটার মানে এই না সে ভয় পেয়েছে, এটার মানে হলো সে খুবই শীঘ্রই শিকারের ঘাড়ে কামড় বসাতে চলেছে। জিজা ফিক করে হেসেতে বলল, তুমি সেই বাঘ যে গর্তের কোণে বসে বসে কান্না করে আর বলো আমাকে শিয়ালে থাপ্পড় মেরেছে। প্রিন্স আর কিছু না বলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পাইথন জিজার কাছে এসে বলল, তোর কি বেশি কথা না বললে হয় না? সে চলে যাচ্ছে, তাকে আবার ডাক দিয়ে এসব বলার কি দরকার? জিজা বলল, খোঁচা দিতে আমার ভালো লাগে, দেখবা? এ বলে জিজা পাইথনকে খোঁচা দিতে লাগলো পেটে। পাইথন সুশ্রুরিতে হাসতে হাসতে বলতে লাগলো, জিজা থাম, সুশ্রী লাগছে তো, ভালো হচ্ছে না কিন্তু। ওইদিকে আতিশ এখনো উল্টো হয়ে ঝুলে আছে। মন খারাপ করে ডাক দিল, ভাই আপনাদের শেষ হলে আমাকে একটু নামাইন এখান থেকে, ঝুলে থাকতে থাকতে কয়েঞ্চে লম্বা হয়ে গিয়েছে উপরওয়ালা জানে। পাইথন এগিয়ে গিয়ে আতিশকে আস্তে করে নামিয়ে আনলো, বাঁধন খুলে দিতে দিতে বলল, সে তোমাকে কেন মারছিল? আতিশ বলল, তার চকলেট চুরি করে খেয়েছিলাম। জিজা বলল, আচ্ছা তোমাকে সে মারছিল, রক্তাক্ত করে ফেলছিল, আঘাত করে, তাহলে তুমি হাসছিলে কেন? আতিশ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বলল, আমি রক্ত দেখতে পছন্দ করি, সেটা নিজের হোক বা অন্যর। ছোটবেলায় মা বাবার রক্তাক্ত মৃতদেহ দেখার পর থেকে রক্তের প্রতি আমার অদ্ভুত এক টান হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। এ বলে আতিশ কাঁপা কাঁপা পায়ে চলে যেতে লাগলো। জিজা রাখতে বলল, আমার মনে হয় তোমার হাসপাতালে যাওয়া উচিত এই মুহূর্তে, আমরা কি কোনো সাহায্য করতে পারি? আতিশ হাত নাড়িয়ে নিষেধ করে বলল, এই সামান্য আঘাতে আমার কিচ্ছু হয় না, আমি ঠিক আছি। এই বলে একটু দূরে যেতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ে গেল আতিশ জ্ঞান হারিয়ে। জিজা বলল, হ্যাঁ বুঝেছি, তোমার কিছুই হয়নি। পাইথন চলো। পাইথন বলে, এখন এই গাধাটাকে হাসপাতালে আমাদেরকে নিয়ে যেতে হবে, এত ভালো কাজ করলে সব রাখার জায়গা কম পড়ে যাবে দেখিস। জিজা চোখ রাঙিয়ে বলল, বেশি কথা বলো না তো, বেশি কথা আমার একদম পছন্দ না, যা বলছি তাই করো। পাইথন বুড়কুচকে বলল, দৃশ্য পরিবর্তন। তাই এবার সাদা পাথরের আবরণে থাকা সকল আত্মাকে জড়ো করছে এক জায়গায়। সামরন পাশে বসে আছে। সামরন বিড়বিড় করে জিজ্ঞাসা করলো, তুমি কি করতে যাচ্ছ? তাইবা বলল, খুব শীঘ্রই দেখতে পাবে। এই বলে সবার উদ্দেশ্যে বলল, এখানে যারা উপস্থিত আছে সবাই নিজের অজান্তেই এখানে পৌঁছেছে, কেউ নিজের ইচ্ছেতে আসেনি। শুধু 2 জন ছাড়া ওই 2 জনকে পরিকল্পনা করে এখানে পাঠানো হয়েছে পৃথিবী থেকে। ওই 2 জন বাদে বাকি সবাই নিজেদের আবরণে চলে যাও। সব আত্মা এক এক করে নিজেদের আবরণে চলে গেল, শুধু ওই 2 আত্মা ছাড়া। তাই হাতের ইশারায় তাদের 2 জনকে ডাক দিল। তারা একে অপরের মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে তাইবার দিকে এগিয়ে আসতে লাগলো। দৃশ্য শুরু হয় আতিশের অতীত থেকে। আতিশ তখন 15 বছরের উঠতি তরুণ। বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী 2 জন ছিনতাইকারীর জন্য প্রতি রাতে শহরের অলিতে গলিতে ঘুরে কোনো না কোনো ছিনতাইকারীকে মেরে ফেলা এক প্রকার নেশা হয়ে গিয়েছে। প্রতি রাতের মতো আজকেও কোমরে চাকু গুজে বের হলো রাস্তায়। শিকারী জন্তু যেভাবে তার শিকারের ঘ্রাণ শুকিয়ে তেমনি তীক্ষ্ণ চোখ নাক ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল আর হাঁটছে আবছা অন্ধকার গলিতে। কিছু দূর যেতে দেখা গেল একটা নেশাগ্রস্ত লোক পিস্তল ঠেকিয়ে রিকশায় বসে থাকা যাত্রীর কাছ থেকে সবকিছু হাতিয়ে নিচ্ছে। আতিশের মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। চাকুটা বের করে হনহন করে হেঁটে গিয়ে সোজা পিস্তলধারী লোকটার হাতে আঘাত করে দিল। লোকটার হাত থেকে পিস্তল পড়ে গেল। লোকটা কাটা হাতে চেপে ধরে চিৎকার করে বলল, তুই আমাকে ছুরি দিয়ে পোঁচ মারলি, তোরে তো আমি। এই বলে নিচে থেকে পিস্তলটা ওঠানোর জন্য ঝুঁকতেই আতিশ এক লাফে লোকটার ঘাড় এর উপর পোঁচ মারল। লোকটা ঘাড় চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর আতিশ রক্তাক্ত চাকুটা জামার সাথে মুছতে মুছতে এসে লোকটার গলার ওপর পা রেখে শ্বাসরোধ করে পুরোপুরি মেরে ফেলল। এরপর আবার এক মনে হেঁটে চলে যেতে লাগলো। হঠাৎ পেছন থেকে ডাক এলো, এই ছেলে দাঁড়া। এতক্ষণে দেখা গেল রিকশায় যাত্রী হিসেবে যে বসে আছে সে হলো মাফিয়া রিচার্ড। আতিশ পেছনে ঘুরে ঘাড় কাত করে তাকালো। মাফিয়া রিচার্ড লাফ দিয়ে রিকশা থেকে নেমে আতিশের কাছে এসে বলল, আমার সাথে যাবি? আতিশ কোনো কথা না বলে অদ্ভুত এক চাহনি দিয়ে ঘুরে আবার চলে যেতে লাগলো। রিচার্ড আবার ডাক দিল, শোন, তোর মাঝে অনেক হিংস্রতা আছে, এটা এভাবে পথে ঘাটে নষ্ট করিস না, আমার সাথে চল,
পুরো একটা গ্যাং চলে আমার কথায়। আমি তোকে ওই গ্যাংয়ের লিডার বানিয়ে দিব। তারপর আর এভাবে রাতের আধারে মানুষ মারতে হবে না। দিনের আলোতেও মানুষ মারলে তোর কিছু ছিঁড়তে পারবে না। এই শহরের কোনো কারোরই নেই। আতিশ থমকে দাঁড়িয়ে আবার ব্যাক আসলো রিচার্ডের দিকে। রিচার্ড ভয়ঙ্কর হাসি দিয়ে আতিশের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে তুই খুন করা লাইসেন্স পেয়ে গেলি। তো লাইসেন্সের নাম রিচার্ড। তারপর শুরু হয় আতিশের ভিন্ন এক জীবন। রিচার্ডের সকল অবৈধ কাজের মাস্টার মাইন্ড হয়ে ওঠে আতিশ। রিচার্ডের গ্যাং বড় হতে থাকে দিন দিন, সাথে অবৈধ কাজকর্ম বাড়তে থাকে। মাস শেষে বড় অঙ্কের কমিশন পুলিশে পেত, তাই রাখা রিচার্ডকে থামানোর মতো কেউ ছিল না। এভাবেই কেটে যায় 8টি বছর। এতদিনে আতিশ নিজের পায়ের তলার মাটিটিও শক্ত করে নিয়েছে, হয়ে উঠেছে রিচার্ডের সবচেয়ে কাছের মানুষ। রিচার্ড আতিশকে নিজের ছেলের মতো ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু আতিশ একটা জিনিস ভেবে হয়রান। রিচার্ডকে 8 বছর আগেও যেমন দেখেছে, 8 বছর পরেও সে একই রকম দেখছে। রিচার্ডের শারীরিক কোনো পরিবর্তন আসেনি, তার বয়স যেন একটা জায়গায় আটকে রয়েছে। একদিন রিচার্ডের জন্মদিন উপলক্ষে আতিশ রিচার্ডের ফার্মার হাউসে গেল। রাতভর ড্রিঙ্কস আর নাচানাচি করে অনেকেই সেখানে ঘুমিয়ে পড়ল। আতিশ বেশি ড্রিঙ্কস না করায় ঘুম আসলো না তার। সুইমিং পুলের পানিতে পা ভিজে বসেছিল। রাত তখন প্রায় 1টা। আতিশ দেখতে পেল রিচার্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে হেলে দুলে কোথাও যাচ্ছে একা একা। আতিশ কৌতূহলবশত রিচার্ডের পিছু নিল। একটু দূর থেকে ডাক দিল, বস কোথায় যাচ্ছেন? রিচার্ড পিছু ফিরে তাকিয়ে চোখ ঝাপটাতে ঝাপটাতে মুখ বাঁকিয়ে হাসিতে বলল, আতিশ মাই সন, চল আজকে তোকে আমার সবচেয়ে বড় গোপনীয়তা দেখাবো। এই বলে রিচার্ড হাঁটা দিল। আতিশ কৌতূহল নিয়ে রিচার্ডের পিছু গেল। একটু দূরে গিয়ে ডাস্টবিনের বিল্ডিংয়ের এক কোণে ডাস্টবিনের ঢাকনাটা টান দিয়ে সরিয়ে ফেলল রিচার্ড। এরপর আতিশের দিকে তাকিয়ে আওড়াতে আওড়াতে বলল, ফলো মি। আতিশ দেখল রিচার্ড ডাস্টবিনের ভিতর নেমে যাচ্ছে মই বেয়ে। কিছু না বলে আতিশও নামল রিচার্ডের সাথে। আতিশ অবাক হয়ে গেল, ডাস্টবিনের ঢাকনার আড়ালে রিচার্ড এখানে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকা। দেয়ালে দেয়ালে অস্ত্র ঝুলানো। রিচার্ড 2 হাত 2 দিকে প্রসারিত করে বলল, দিস ইজ মাই সিক্রেট প্ল্যানেট মাই সন। আতিশ হা করে সবকিছু দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। আতিশ জিজ্ঞাসা করল, বস আপনি আমার কাছে কেন প্রকাশ করলেন এটা? আমি যদি আপনাকে ধোকা দিই তো? রিচার্ড হাসতে হাসতে আতিশের কাছে এসে সিগারেটের ধোঁয়া তার মুখে ফুঁকে বলল, তুই আমার ছেলে বুঝলি? ছেলে কখনো বাপকে ধোকা দেয় না। আতিশ হাসিতে বলল, তাহলে বস আমি একটা কথা জানতে চাই আজ আপনার কাছে। অনেকদিন ধরে বলবো করে সাহস করে ওঠেনি। রিচার্ড অভয়তে বলল, বল আতিশ বল, আজ তোর জন্য সব উন্মুক্ত। আতিশ বলল, বস আপনাকে আমি 8 বছর আগে যেরকম দেখেছিলাম এখনো ঠিক সেরকম আছেন, আপনার একটু পরিবর্তন হননি। এর পেছনে রহস্য কি বস? রিচার্ড নেশার ঘরে একটু একটু ঝাপসা দেখতে লাগলো, তবুও হাসি দিয়ে আওড়াতে আওড়াতে বলল, এই সিক্রেট আজ পর্যন্ত কাউকে বলিনি আমি, কিন্তু তুই আমার ছেলে তাই তোকে বলছি। এই বলে রিচার্ড গিয়ে পাশে থাকা একটা লোহার সিন্দুক খুলল, যেটা পিন সেট করে লক রাখা হয়েছে। আতিশ অবাক হয়ে সব দেখছে। সিন্দুক খুলে রিচার্ড গ্লাসের আবরণের বেষ্টিত একটি বক্স বের করলো। তার ভেতরে দেখা গেল একটা সাদা রঙের অদ্ভুত চাবি। আতিশের চোখ জলজল করে উঠল চাবিটা দেখে। আতিশ এগিয়ে এসে সেটা স্পর্শ করতে নিলে রিচার্ড খপ করে তার হাত ধরে বলল, নো মাই সন, এটা স্পর্শ করা যাবে না। আতিশ নিজেকে সামলে নিয়ে বলল, বস এটা কিসের চাবি, আর এর সাথে আপনার সম্পর্ক কি? রিচার্ড বলা শুরু করলো, আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করতাম বিকালবেলা, সেখানে হঠাৎ করে একদিন একটা গায়েবী পাহাড় ভেসে ওঠে। আগে কখনো ওই পাহাড় দেখা যায়নি ওখানে। কাকতালীয়ভাবে আমার বাবাই সেদিন বাজার থেকে ফেরার সময় প্রথমে সেই পাহাড়টা দেখতে পায়। সেখানে ওই পাহাড় দেখে কৌতূহলবশত কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেলেন বাবা। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সুন্দর একটা রাস্তাও তৈরি করা ছিল। বাবা ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে এদিক সেদিক তাকিয়ে পা বাড়াচ্ছিল। তখনই হঠাৎ বাবা একটা গর্তে পড়ে গেল। গর্ত বলে ভুল হবে, সেটা ছিল একটা সুড়ঙ্গ। বাবা হাতে ব্যথা পেয়ে হাত ডলতে ডলতে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। কিন্তু তখন সেখানে আশেপাশে কেউ ছিল না, তাই বাবার গলার আওয়াজ কারো কাছে পৌঁছালো না। বাবা ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে তাকাতে লাগলো। দেখা গেল সেখানে চুপচুপ রক্ত পড়ে আছে। একটা কাঠের বক্স দেখা গেল। বাবা বক্সটা দেখে বুঝতে পারলো ভেতরে তরবারির মতো কিছু ছিল। আরও বুঝতে পারলো এখানে নিশ্চয়ই কোনো লড়াই হয়েছে। কিন্তু হঠাৎ করে এখানে পাহাড় ভেসে ওঠা, তার উপর এমন একটা সুড়ঙ্গ, আবার রক্ত, কি হয়েছিল এখানে? এগুলো ভাবতে ভাবতেই বাবার চোখ গেল এক কোণে পড়ে থাকা একটা ঝলমলে বস্তুর ওপর। বাবা ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে বস্তুটা প্রথমে পা দিয়ে নাড়া দিয়ে দেখলো এটা তো একটা চাবি, তবে দেখতে বেশ অদ্ভুত। বাবা আর কিছু চিন্তা না করে চাবিটা হাতে নিতেই বাবার চোখে একটা দৃশ্য ভেসে উঠল। একজন রানীর মতো দেখতে সুন্দরী মহিলার আর একজন সাধারণ মেয়ের মধ্যে লড়াই হচ্ছে। মেয়েটা ওই মহিলাকে রানী সিলভিয়া বলে সম্বোধন করছিল। লড়াইয়ের সময় রানীর কাছ থেকে এই চাবিটা পড়ে গিয়েছে ছিটকে। বাবার হুঁশ ফিরে এলো। বাবা দেখলো হাতের মধ্যে চাবিটা জলজল করে জ্বলছে। বাবা চাবিটা নিয়ে অনেক কষ্টে সেই সুড়ঙ্গ থেকে বের হয়ে বাসায় চলে এলো।
তারপর কেটে গেল কয়েক বছর। আমরা খেয়াল করলাম বাবা ঠিক ওইরকম আছে যেমনটা কয়েক বছর আগে দেখেছিলাম। বাবা পরিবর্তন হচ্ছে না, বয়সের ছাপ তার চেহারায় পড়ছে না। সবসময় মনে হতো বাবা হয়তো কিছু লুকায় আমাদের কাছ থেকে। আমার বয়স যখন 25 বছর, তখনও আমার বাবাকে দেখে মনে হতো 30 বছরের টকবকে তরুণ। একদিন বাবাকে আমি একান্তে এই সিক্রেট বলার জন্য চাপ দিলাম। অনেক জোরাজুরির পর বাবা বলতে রাজি হলো এবং বলল কাউকে যেন না বলি। আমি বাবাকে কথা দিলাম। তারপর বাবা আমাকে লুকিয়ে রাখা চাবিটা দেখালো আর বলল, এই চাবি যার কাছে থাকবে সে কখনো বুড়ো হবে না, তার বয়স বাড়বে না, এটা একটা জাদুকরি চাবি। এই পর্যন্ত বলে রিচার্ড থামলো। ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে আবার একটা সিগারেট টান মারলো। আতিশ সব শুনে অবাক হয়ে বলল, তাহলে আপনার বাবা এখন কোথায়, আর এই চাবি আপনার কাছে আসলো কিভাবে? রিচার্ড একটা শয়তানি হাসি দিয়ে উপরে তাকিয়ে বলল, ভালো থেকো বাবা। আতিশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তার মানে আপনি আপনার বাবাকে মেরে ফেলেছেন এই চাবির জন্য? রিচার্ড বলল, কিছু পেতে হলে কিছু হারাতে হয় আতিশ। এই বলে আবার ড্রিঙ্কসে চমক দিল। আতিশের মনে লোভ জেগে উঠল। আতিশ চাবিটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। রিচার্ড এটা খেয়াল করে চাবিটা সিন্ধুকে আবার বন্ধ করে দিল। তারপর মাতার কণ্ঠে বলল, চলো এবার যাওয়া যাক। আতিশ রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল আর বারবার পেছনে ওই সিন্ধুকের দিকে তাকাচ্ছিল। হঠাৎ আতিশ কোমর থেকে একটা পিস্তল বের করে সোজা রিচার্ডের পিঠে গুলি করে দিল। রিচার্ড ধপাস করে মুখ থুবড়ে পড়ে গেল। আতিশ বলল, সরি বস, আপনি বলেছেন কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আপনি আপনার আপন পিতাকে মেরে ফেলেছেন এটার জন্য, আর আমি আপনার পালিত ছেলে হয়ে কিভাবে আপনাকে ছেড়ে দিতে পারি বলেন? এই বলে আতিশ সিন্ধুকের লক খুলে চাবিটা নিয়ে চিরদিনের জন্য রিচার্ড গ্যাং ছেড়ে পালিয়ে এলো। দৃশ্য ফিরে এলো বর্তমানে। দেখা গেল আতিশ হাসপাতালের বেডে হেলান দিয়ে শুয়ে আছে। তখনও সূর্য উঁকি দেয়নি, তবে রাত প্রায় শেষ হতে চলেছে। পাশে দাঁড়িয়ে আছে ভাসিলার পাইথন। আতিশ এতক্ষণ সবকিছু বলছিল ভাসিলাকে। ভাসিলা একটু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আতিশের দিকে এগিয়ে গেল। আতিশ ঘাবড়ে গিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো আমি কিছু করিনি। চোরের ঘর থেকে চুরি করা কি পাপ নাকি? ভাসিলা আতিশের একদম সামনে গিয়ে রাগান্বিত চেহারার মুহূর্তে বদলে ফেলে ফিক করে হাসি দিয়ে আতিশকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। আমি যা খুঁজছিলাম সেটা আপনার কাছেই। উফ, ভাবতে কি যে ভালো লাগছে। আমি ভেবেছিলাম কোথায় না কোথায় খুঁজতে হবে, এখন তো দেখি আমার ঘরেই আমার চাবি। একদম ঠিক করেছেন ওই লোকের কাছ থেকে চাবিটা চুরি করে। পাইথন 2 হাত দিয়ে চোখ বন্ধ করে আঙ্গুলের ফাঁক দিয়ে তাকিয়ে বলল, কিছু তো লজ্জা করো, আমি এখানে একজন সিনিয়র মানুষ দাঁড়িয়ে আছি, আমার সামনে ঝাপঝাপটি শুরু করে দিয়েছ। ভাসিলা তাড়াতাড়ি আতিশকে ছেড়ে দিতে চাইলেও আতিশ আরো শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আপনি ধরে থাকেন তো, যার লজ্জা করবে সে চোখ বন্ধ করে রাখুক। সিনিয়রদের কখনো জুনিয়রদের ভালোবাসা সহ্য হয় না। পাইথন বলল, চুপ কর, আমারও গার্লফ্রেন্ড আছে, তোরটার চেয়েও বেশি সুন্দরী, একদম চাঁদনি রাতের কার্নিশে বসে থাকা সাদা রঙের পরীর মতো। আতিশ বলল, আমার আর গার্লফ্রেন্ড দেখেন মিয়া? না থাক, আপনার দেখা লাগবে না, আমি দেখি। আমার গার্লফ্রেন্ডকে দেখলে মনে হয় শিশির ভেজা ঘাসে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ এক ঘাস পরি, কত মসৃণ সে দেখতে। ভাসিলা লজ্জা পেয়ে গেল। পাইথন বলল, আর আমার গার্লফ্রেন্ড শত শত লাল গোলাপের মাঝে এক টুকরো সাদা গোলাপ, যাকে হাজারো মানুষের ভিড়ে চিহ্নিত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আতিশ বলল, রাখেন ভাই আপনাদের সাদা গোলাপ, আমার গার্লফ্রেন্ড হলো বিশাল মহাসমুদ্রের মাঝখানে ফুটে থাকা এক অমূল্য শাপলা ফুল, যাকে ধরতে গেলে মৃত্যু নিশ্চিত। পাইথন কিছু বলতে যাবে, তখনই ভাসিলা আতিশের বুকে ঢলে পড়ল। আতিশ অস্থির হয়ে ডাকতে লাগলো, ভাসিলা, কি হলো? এই ভাসিলা। পাইথন জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, অস্থির দরকার নেই, সূর্য উঠে গিয়েছে, ভাসিলার আত্মা তার শরীর ছেড়ে দিয়েছে, আবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দৃশ্য পরিবর্তন। জিজা নাক ডেকে ঘুমাচ্ছে বাসায় এসে ফারিস্তার জান্নাত একসাথে কিচেনে নাস্তা তৈরি করছে সকালের জন্য। ফারিস্তা জিজ্ঞাসা করলো, তোমার শরীর এখন কেমন আছে? আমি পাইথনের কাছে সব শুনেছি, ভালো ধকল গিয়েছে তোমার উপর দিয়ে। জান্নাত বলল, হ্যাঁ, যা গেল আমার উপর দিয়ে কি আর বলবো, তবে এখন মোটামুটি ঠিক আছে। ফারিস্তা বলল, ভয় পাওনি? মৃত্যুকে এত কাছ থেকে দেখে আসলে কেমন ছিল অনুভূতি? জান্নাত বলল, খুব ভয়ানক। যার কষ্ট পেয়ে ডিপ্রেশনে পড়ে ধোকা খেয়ে ভাবে যে মরে গেলে হয়তো ভালো হবে, তারা যদি মৃত্যুকে একবার কাছ থেকে দেখতো তাহলে বেঁচে থাকার জন্য উপরওয়ালার কাছে রোজ ফরিয়াদ করত। তবে আমার বিশ্বাস ছিল পাইথন আমার কিছু হতে দিবে না, সে আমাকে বাঁচিয়ে নেবে। ফারিস্তা একটু মুচকি হেসে বলল, তাহলে তোমরা বিয়ে করছো কবে, নাকি এমনভাবে চলবে সারা জীবন? জান্নাত একটু লজ্জা পেয়ে বলল, বিয়ে করলে তো করেই ফেললাম, আর কয়েকটা দিন চলুক। পেছন থেকে চিচা হাই তুলতে তুলতে বলল, তোমাদের বিয়েতে আমি আর আমার স্বামী আর বাচ্চাকে নিয়ে যেতে পারবো, আগেই দাওয়াত দিয়ে রাখলাম। ফারিস্তা ধমক দিয়ে বলল, এসব কি কথা জিজা, ঘুমাই গেল তোমার? জিজা বলল, ঘুমাতে আর পারলাম কই, দাড়ি মুখ সব পেকে যাচ্ছে একজনের, সে এখন বলে আর কয়দিন চলুক এভাবে, বিয়ে করবে না, প্রেম করে বেড়াবে, ঢং দেখে বাঁচি না। এই বলে মুখ ভেঙচি মারলো। ফারিস্তা মুচকে আসলো। জান্নাত বলল, ওই বান্দর, তুই আমার দাড়ি মুচ কই দেখলি? আমি মেয়ে মানুষ। জিজা বলল, পার্লারে গিয়ে প্রতি সপ্তাহে আপার লিপস থ্রেডিং না করালে এতদিন তোমার মোচের সাথে আমি দোলনায় ঝুল খেতে পারতাম।
জান্নাত দাঁত কটমট করে বলল, চুপ কর। ফারিস্তা হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে জিজা, যাও ফিরে এসে আসো। আর সূর্যোদয় উঠে তো গেল, কই তোমার সে বন্ধু আত্মা সামারুন এখনো তো এলো না? জিজা একটু চিন্তিত হয়ে বললো, এতক্ষণ তো চলে আসার কথা, আসছে না কেন তাহলে? এই বলে বেলকুনি থেকে বাইরে তাকিয়ে সামারুনকে খুঁজলো, কিন্তু কোথা দেখা গেল না। জিজা মাথা চুলকে বলল, আসছে না কেন? ফ্লাইট মিস করলো নাকি? আবহাওয়া তো ঠিকই আছে, নাকি ট্রাফিক জ্যামে আটকে গেল? দৃশ্য পরিবর্তন। সামারুনকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। সামারুন অনেক কষ্ট পাচ্ছে, দম বন্ধ করে রাখছে, দম নিতে পারছে না একদমই। কান্না করতে করতে বলল, কি চাও তুমি? আমাকে এভাবে আটকে রেখেছো কেন? আমার পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে, দয়া করে আমাকে যেতে দাও। আমরা দেখতে পাই তাইবার অন্য এক রূপ। কালো পোশাকে চুলগুলো সাপের মতো পেঁচানো, হাতের নখ বড় বড়, ঠোঁটগুলো কালো কুচকুচে আর চোখের কালো কালো দাগ। তাইবা হাসতে হাসতে বলল, আমি জানি তুমি কিছু হলেও আজ করতে পেরেছ। তোমাকে তো আর পৃথিবীতে যেতে দেওয়া হবে না। তুমি জিজাকে সবকিছু বলে দেওয়ার পরিকল্পনা করেছিলে, তাই না? সামারুন বলল, তুমি কি ভেবেছ আমাকে আটকে রাখলে জিজাকে থামিয়ে রাখতে পারবে? জিজা নিশ্চয়ই এখানে আসার রাস্তা খুঁজে নিয়েছে ইতিমধ্যে, তৈরি হয়ে নাও। নওফিয়ার জিজা সামনাসামনি বসে আছে, মাঝখানে রাখা আছে ফাসিলার আত্মাবিহীন দেহটা। পেছনে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফাতিহা। নফি ফাতিহাকে উদ্দেশ্য করে বলল, দেয়াল তো পড়ে যাচ্ছে না, ওটা সাপোর্ট দিয়ে রাখার দরকার নেই, এখানে এসে বসতে পারো। ফাতিহা বলল, আমি তোমার ফালতু কথা শোনার জন্য এখানে আসিনি, তুমি তোমার কাজ শুরু করো নফি। জিজা উঠে গিয়ে ফাতিহার সামনে দাঁড়িয়ে বলল, আন্টি ক্ষমা করে দিন না, মানুষের বাঁচেই বা কয়দিন। এখন আমার এমন কিছু করতে যাচ্ছি, জানি না সেখান থেকে জীবিত ফেরা যাবে কিনা। যদি মানুষটাই না থাকে তাহলে তার ভুলগুলো দিয়ে কী করবেন? ফাতিহা অশ্রুসিক্ত চোখে জিজার দিকে তাকালো। নাফি উঠে এসে ফাতিহার হাত ধরে বলল, আমি জানি আমি ভুল করেছি, এখন এই ভুলটা শুধরানোর চেষ্টা করছি। এই সময়টা আমার সাথে থেকে দয়া করে। ফাতিহা কিছু না বলে চুপ করে রইল। জিজা নাফির পায়ে লাথি দিয়ে ধাপ করে নাফিকে ফাতিহার বুকের উপর ফেলে দিয়ে বলল, এবার কাজ হয়ে যাবে। নাফি তাড়াতাড়ি ফাতিহাকে ছেড়ে দিয়ে বলল, সরি, বিশ্বাস করো আমি করিনি, এটা এই পিচ্চি করেছে। ফাতিহা এবার হাসি দিয়ে একটানে নাফিকে বুকে নিয়ে বলল, এই পিচ্চি জানে কি করলে আমার রাগ ভাঙবে, আর তুমি বুইরা হয়েও জানো না। জিজা বলল, সে বুড়া হয়েছে বাতাসে, এবার চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। সামারুন নিশ্চয়ই বিপদে পাচ্ছে। নাফি বলল, তুমি এত শিওর কিভাবে? আমার সেখানে গিয়ে যদি সামারুনকে না পাই তখন কি হবে? জিজা বলল, সূর্যের আলো ফুটেছে অনেক আগে, এতক্ষণে সামারুন এখানে থাকার কথা, যেহেতু সে আসেনি তার মানে তাকে যে কোনোভাবেই আসতে দেওয়া হয়নি। নাফি বলল, এটা কি করতে পারে সামারুনের সাথে? জিজা এক রহস্যময় হাসিতে বলল, তাইবা। দৃশ্য পরিবর্তন। তাইবা সাদা পাথরের আবরণে থাকা সকল আত্মাকে একত্রিত করে বলল, খুব শীঘ্রই এখানে বড় যুদ্ধ হতে চলেছে। পৃথিবী থেকে কেউ আসছে আমাদের এই সুন্দর জায়গাটাকে ধ্বংস করতে। আমরা এটা হতে দিতে পারবো না। কে কে প্রস্তুত আছো আমার সাথে যুদ্ধ করার জন্য? আমি তোমাদেরকে আজকের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম। সব একসাথে হাত উঠিয়ে স্লোগান দিল, আমরা যুদ্ধ করব, আমরা আমাদের জায়গা রক্ষা করব। পাশে পড়েছিল সামারুনের আদমরা আত্মা। পাথরের চাপায় সামারুন ঠিকমতো দম নিতে পারছিল না। তাইবা সামারুনের দিকে তাকিয়ে পৈশাচিকে খাসিতে বলল, আসতে দাও জিজাকে, এখান থেকে ফিরে যেতে দেব না। সামারুন কোকড়াতে কোকড়াতে বলল, তাহলে এটাই তোমার পরিকল্পনা ছিল, জিজাকে এখানে নিয়ে আসা? তাইবা হাসতে হাসতে বলল, তোমাকে এই জন্যে আমার ভালো লাগে সামারুন, বলার আগে অনেক কিছু বুঝে যাও। সামারুন বলল, আর তোমাকে আমার এই জন্য ভালো লাগে না, তুমি সে বন্ধুরূপী কালসাপিনী রয়ে গেলা। যারা অতীত থেকে শিক্ষা নেয় না তারা ভবিষ্যতে গিয়ে পদে পদে উষ্টা খায়, তুমি উষ্টা খাবে। দৃশ্য পরিবর্তন। আতিশ পাইথনকে নিয়ে সেই চাবি রাখার গোপন স্থানে গিয়েছে। বরাবরের মতো টিনের ঘরে গিয়ে ঢাকনা খুলে পাইথন আর আতিশ নিচে নামলো একসাথে। আতিশের অস্ত্র সরঞ্জাম দেখে পাইথন বলল, এগুলো কি খেলনা পিস্তল নাকি আসল? আতিশ বলল, মাথায় ঠেকিয়ে একটা ঠুস করে চালিয়ে দিলেই বুঝতে পারবেন। পাইথন একটা চকচকে পিস্তল হাতে নিয়ে আঙ্গুলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ আতিশের দিকে তাক করে বলল, তাহলে দেখা যাক আসল না নকল। আতিশ ভয় পেয়ে বলল, আরে ভাই কি করছেন, ট্রিগার থেকে আঙ্গুল সরান, চাপ লেগে যাবে তো। পাইথন একটু হেসে পিস্তলটা নামিয়ে নিতে লাগলো। পরক্ষণে আবার তাক সোজা করে আতিশের কপাল বরাবর শুট করে দিল। সবকিছু হঠাৎ থমকে গেল। পিস্তল থেকে ধোঁয়ার সাথে বুলেটটা স্লো মোশনে আতিশের দিকে ছুটে যাচ্ছে। আতিশ হাঁ করে ভয় কিছু বলছে। পাইথন হাসতে হাসতে গিয়ে আতিশের সামনে গিয়ে দাঁড়িয়ে খপ করে চলতি বুলেটটা হাতে ধরতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আতিশ ভয় দম নিতে নিতে দেখলো পাইথন দাঁড়িয়ে আছে, বুলেট তার হাতে। পাইথন আতিশের হাতে বুলেটটা ধরিয়ে দিয়ে বলল, তোর পিস্তল তো অনেক স্লো, আমাকে ভেদ করতে পারলো না? আতিশ হাঁ করে তাকিয়ে আছে। পাইথন সিন্ধুকের দিকে এগিয়ে গেল আর বলল, চাবিটা নিশ্চয়ই এখানে আছে, তাই না? আতিশ নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে চাবি নিয়ে গেলে তো এখন এখান থেকে আমার বয়স বাড়তে থাকবে। আমি আমার চিরযৌবনের চাবি কেন দিব আপনাদেরকে? পাইথন বলল, দেখ ভাই, প্রথম কথা হলো এই চাবির মালিক পৃথিবীর কেউ না, এটা অন্য জগতের চাবি। আর দ্বিতীয়ত হলো আমি তোর কাছে এই চাবি নেওয়ার জন্য অনুমতি চাচ্ছি না। তুই স্বেচ্ছায় না দিলে পরবর্তী বুলেটটা আমি তোর কপালে মারব।
আতিশ কপালে হাত দিয়ে ডলতে ডলতে বলল, তাহলে নিয়ে যাও নিজেরটা নিজে, আমি স্বেচ্ছায় দিব না এই চাবি। পাইথন একটু হেসে এক ঘুষি দিয়ে সিন্ধুকের তালা ভেঙে ফেললো, তারপর চাবিটা বের করে হাতে নিয়ে বলল, আর কিছু? আতিশ মন খারাপ করে বলল, আর বাকি আছে কি? এত শক্ত সিন্ধুকের তালা ভেঙে ফেলেছ এক ঘুষিতে, এখন আমি কিছু বললে না জানি আমার তালাই ভেঙে দেন। আচ্ছা পাইথন ভাই, আপনার মতো শক্তিশালী হতে হলে আমায় কি করতে হবে? পাইথন বের হতে হতে যেতে বলল। আতিশ তাড়াতাড়ি পিছু নিল আর বলতে লাগলো, বলেন না ভাই, ফর্মুলাটা কি শক্তির? পাইথন বলল, রোজ সকালে সিদ্ধ করবি 2টা ডিম। আতিশ বলল, ঠিক আছে, সিদ্ধ করলাম, তারপর? পাইথন বলল, তারপর তোর কাছে থাকলো 4টা ডিম। আতিশ কাশতে কাশতে বলল, ছি ভাই, এসব কি বলেন? আপনি বললেন 2টা ডিম সিদ্ধ করতে, এখন 4টা হলো কিভাবে? পাইথন চোখ রাঙিয়ে বলে, এত দূরে যাস কেন, পুরো কথা শোন আগে। তুই ডিমকে যখন মাঝখান থেকে কেটে দিলি তখন তো 4টা ডিম হয়। আতিশ বলদের মতো হাসি দিয়ে বলল, বুঝছি ভাই, তারপর কি করতে হবে তা বলেন। পাইথন বলল, তারপর সে ডিম মুরগিকে খাইয়ে দিবি। আতিশ অবাকে বলল, মুরগিকে খাওয়ালে আমার ফায়দা কি? তাই কেন খাওয়াবো? পাইথন বলল, তো মুরগি খাবে, তুই খাবি কেন? তোর খেতে ইচ্ছে করলে নিজে ডিম পারি নিজে খাবি তা। আতিশ নাক ছিটকে বলল, ভাই কি আমার সাথে ইয়ার কি করতেছেন? পাইথন বলল, শুরু করেছে কে? ভাই তুই একটা সাধারণ মানুষ আর আমি একজন অসাধারণ জিন, আমার মতো শক্তিশালী তুই কিভাবে হবি? চামড়ার মুখ বলে যা খুশি তাই বলবি? আতিশ বলল, কুল ম্যান কুল, আমি তো এমনি বলেছিলাম। আচ্ছা এই চাবি এখন কোথায় নিয়ে যাবে? একটা আওয়াজ ভেসে আসলো ঘোল রাজ্যে। পাশে তাকাতে পাইথন মাথা নিচু করে বলল, রানী ফারিস্তা, আপনি এখানে? আতিশ হা করে তাকিয়ে বিড়বিড় করে বলল, পাইথন ভাই, এই অপ্সরাটা আবার কে? পাইথন বলল, চুপ থাক বাচাল, নাহলে দুজনকেই ধোলাই করবে। ফারিস্তা এগিয়ে এসে বলল, খবর পেয়েছি ইফরিত রাজ্য থেকে 2 ভাগে বিভক্ত হয়ে সৈন্যদল আসছে। বড় এক দল যাচ্ছে ঘোল রাজ্যের দিকে আর এক দল আসছে পৃথিবীতে। চাবি তারা হাসিল করেই ছাড়বে। পাইথন বলল, কিন্তু তারা এরকম হিম্মত কিভাবে করতে পারে তাদের গুটি কয়েক সৈন্য দিয়ে? ফারিস্তা বলল, তারা এখন আর গুটি কয়েক না পাইথন, লর্ড বিভিন্ন জিন রাজ্য থেকে লোভনীয় প্রস্তাব দিয়ে অনেক সৈন্য হাজির করেছে। তাই আমাদের দেরি করা ঠিক হবে না, এখনই চাবি নিয়ে রওনা দিতে হবে। পৃথিবীতে তারা আমাদের আক্রমণ করলে পেরে উঠব না দুজন মিলে। পাইথন ফারিস্তার হাতে চাবিটা দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি রওনা হন, আমি জান্নাতের সাথে দেখা করে যত দ্রুত সম্ভব পৌঁছে যাব। ফারিস্তা চাবিটা নিয়ে চলে যাওয়ার সময় আতিশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ চাবিটা ফিরে দেওয়ার জন্য। আতিশ মনে মনে বলল, ফিরিয়ে দেয়নি, পাইথন না কাইরা নিছে। এইভাবে হাসিতে আতিশ বলল, আরে ধন্যবাদের দরকার নেই রানী সাহেবা, আপনার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ফারিস্তা হাসিতে বলল, মন খারাপ করো না, পাইথন এমনই, কেউ স্বেচ্ছায় কিছু না দিলে কাইরা নাই। এই বলে ফারিস্তা ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল। আতিশ হা করে বলল, উনি কি মনের কথা শুনতে পায়? পাইথন আতিশের গেলে হালকা থাপ্পড় মেরে বলল, উনি সাধারণ কেউ না বাচাল, তোর শরীরে কয় লিটার রক্ত আছে সেটা বলে দিতে পারবে। দৃশ্য পরিবর্তন। ঘরের মেঝেতে রক্ত দিয়ে একটা বড় ত্রিভুজ অঙ্কন করা রয়েছে। নওয়াফির হাত সাদা কাপড় দিয়ে বাঁধা, বোঝা গেল ত্রিভুজ অঙ্কনের জন্য নওয়াফি তার হাত থেকে রক্ত দিয়েছে। ত্রিভুজের মাঝখানে রাখা ভাসিলার দেহ, 3 কোণে 3 জন বসে আছে, জিজা, নওয়াফি আর ফাথিয়া। সবার গলায় একটা করে সাদা রঙের তাবিজ ঝুলানো আর 3 জনের সামনে একটা পাত্র রাখা, যার ভেতর এক ধরনের কালো তরল পদার্থ। নাফি বলল, ওই জগতে যেতে হলে সবাইকে আগে নিজেকে শক্ত করতে হবে, পৌঁছানোর আগ পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। ভাসিলা সহ তোমরা 2 জন সেখানে পৌঁছাবে, আমি এখানে বসে তোমাদের রক্ষা করব। ওইখানে পৌঁছানোর আগে সামারুনকে খুঁজবে, যাতে সামারুন ভাসিলার শরীরে প্রবেশ করতে পারে, আর তারপর খুঁজবে আমার পাঠানো সালাম আর হাকিমের আত্মা। ওই জগৎটা খুবই ভয়ানক, যে কোনো কিছু ঘটতে পারে, তাই একে অপরের খেয়াল রাখবে। মনে রেখো, তোমরা ফিরে না আসতে পারলে কিন্তু আমি ওখানেই মারা যাব। বুঝতে পেরেছো নাকি আবার বোঝাবো? ফাতে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তবে আমি একজন সাধারণ মানুষের ওই জগতে গিয়ে কি করতে পারি? সেখানে তো যারা থাকবে তারা সবাই অত্যন্ত শক্তিশালী। নাফি বলে, এই জন্যই বলেছি সালাম আর হাকিমকে খুঁজতে, তারা 2 জন তোমার মাঝে প্রবেশ করলে তুমি তাদের মতো শক্তিশালী হয়ে উঠবে। নিজেকে সাহায্য করো। রিজা বলল, নাফি আমি শিওর তুমি ইলেকশন লড়লে পাক্কা পাশ করবে। কি ভাষণ দাও তুমি, পুরাই আগুন। নাফি ভ্রুকুচকে বলল, আরে তুমি তো দেখছি ওবায়দুল কাদেরের পিচ্ছি ভাষণ, কোনো কাজে সিরিয়াস হতে পারো না। এখন চলো শুরু করা যাক। এ বলে নাফি চোখ বন্ধ করে অদ্ভুত কিছু মন্ত্র পড়তে লাগলো। জিজা আর ফাতিহা চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রেখেছে। মন্ত্রের প্রভাবে সারা ঘর কাঁপতে লাগলো। ঘরের দেয়ালে টাঙানো পেইন্টিংগুলো ঠাস ঠুস করে নিচে পড়ে যেতে লাগলো। টেবিল থেকে পানির জগ, গ্লাস সব পড়ে গেল। হঠাৎ ভাসিলার দেহটা চরকির মতো ঘুরতে লাগলো ধীরে ধীরে। জিজা আর ফাতিহা একইভাবে ঘুরতে লাগলো। ধীরে ধীরে ঘূর্ণন বাড়তে শুরু করলো। এক পর্যায়ে ফ্যান যেমন ফুল স্পিডে ঘুরে, তেমনই করে ঘুরতে ঘুরতে বিকট শব্দে 3 জন গায়েব হয়ে গেল। বসে রইল শুধু নাফি চোখ বন্ধ করে। দৃশ্য চলে গেল আত্মার জগতে। খোলা মাঠে ধাপ ধাপ করে জিজা, ফাতিহা আর ভাসিলা আছড়ে পড়ল। জিজার ফাতিহা হাঁপাতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আশেপাশে তাকিয়ে দেখলো খুব সুন্দর করে সবুজে ঘেরা একটা জায়গা। চারিদিকে রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আকাশে সুন্দর রংধনু ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছে রংধনু স্পর্শ করা যাবে এত কাছে। ফাতিহা বলল, এত সুন্দর জায়গা আমি স্বপ্নেও দেখিনি কখনো। কি মনোরম দৃশ্য।
সত্যি এখানে এসে হৃদয়টা শীতল হয়ে গেল। জিজা বলল, আন্টি, সব সৌন্দর্য বাস্তবতা বহন করে না। চোখ অনেক সময় আমাদেরকে ধোঁকা দেয়। তুমি এখন যা দেখতে পাচ্ছ তা সত্যি না। ফাতে বলল, তাহলে সত্যিটা কি? যে বলল, এক চোখ বন্ধ করে তাকাও আশেপাশে। ফাতে এক চোখ বন্ধ করে আশেপাশে তাকাতেই ভয় কেঁপে উঠল। এতক্ষণ যে স্থানটা মনোরম ছিল সে স্থানটা মূলত আগুনের গ্রহ। চারিদিকে শুধু আগুন আর আগুন। প্রজাপতির মতো যা দেখা যাচ্ছিল এতক্ষণ সেগুলো আগুনের ফুলকি। ফাতে হাত উঠে বলল, এটা কিভাবে সম্ভব? যে বলল, এই পুরো গ্রহটাই একটা মায়াজালে আবদ্ধ করে রেখেছে তাইবা। আমাদের আগাতে হবে এক চোখ বন্ধ করেই, নাহলে আগুনের খাদে পড়ে যাব। প্রতিটা কদম সাবধানে ফেলতে হবে। ফাতে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমরা সামরনকে কোথায় খুঁজব? তখনই স্লোগান শোনা গেল, আমরা যুদ্ধ করব, আমরা আমাদের জায়গা রক্ষা করব। যে বলে, ওই তো পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। ফাতে বলল, যাওয়া যাক মানে? ভাসিলা দেহ নিবে কে? জিজা বলল, শুনেছি পুলিশ ট্রেনিংয়ের সময় অনেক ভারী ভারী জিনিস ওঠাতে হয়। ফাতে বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, তো কি? জিজা এক চোখ বন্ধ করে হেঁটে হেঁটে যেতে যেতে বলল, ট্রেনিং কাজে লাগানোর সময় এসে গেছে আন্টি। ফাতে ভ্রুকুচকে বলল, আমি পারবো না, এখানে দাঁড়িয়ে থাকবো। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল জিজা আগে আগে হেঁটেছে আর ফাতিয়া ভাসিলার দেহ কাঁধে নিয়ে পিছু পিছু যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চারিদিক থেকে সাদা ধোঁয়ার ন্যায় আত্মা আত্মপ্রকাশ করতে শুরু করলো। জিজার ফাতিহা থেমে গেল। অসংখ্য আত্মা চারিদিক থেকে ঘিরে ফেললো। ফাতিহা বলল, এগুলো কি সিগারেটের আত্মা নাকি? জিজা উচ্চস্বরে বলল, আমি তোমাদের মালকিনের সাথে কথা বলতে চাই, ডাকো তাকে। ধোয়ার মাছ থেকে ভয়ানক ডাইনি রূপে আত্মপ্রকাশ করলো তাইবা। স্বাগতম ভ্যাম, স্বাগতম, আমাদের রাজ্যে তোমাকে স্বাগতম। তাইবাকে দেখে জিজার প্রচন্ড রাগ উঠল, চোখগুলো নীল হয়ে গেল। জিজা বলল, তুমি জানতে আমি আসবো, কিন্তু তুমি জানতে না আমি আসলে তোমার কি অবস্থা করব? তাইবা হাসতে হাসতে বলল, আমি কি সে জানতে চাইবে না? জিজা বলল, তার জন্য অনেক সময় আছে, আগে বলো সামারুন কোথায়, তার সাথে কি করেছো তুমি? তাইবা বলল, বেচারি সামারুন কত আশা নিয়ে বসেছিল তার বন্ধু জিজা আসবে, তাকে মুক্ত করবে, কিন্তু তার দেখা হলো না। জিজা এটা শুনে আগুনের মতো লাল হয়ে বলল, সামারুন কোথায়? এই বলে এক ঝটকায় এসে তাইবাকে মাথা দিয়ে ঢুস দিয়ে অনেক দূরে নিয়ে ফেললো। এটা দেখে আত্মাগুলো এক এক করে জিজার উপর আক্রমণ করতে লাগলো। যে জায়গাটা আত্মাকে ধরে আগুনের মতো জ্বালিয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিচ্ছে। ফাতিহা ভাসিলার দেহ নিয়ে নিচে রেখে দিয়ে কি করবে না করবে ভাবছে আর ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাচ্ছে। কিছু আত্মা নজর পড়ে গেল ফাতিহার দিকে, তারা তেড়ে আসতে লাগলো ভয়ানক রূপে। ফাতিহা ভয় জিজাকে ডাক দিল, জিজা আমি কি করব? কিন্তু জিজা ফাতিহার ডাক শুনতে পেল না। জিজার উপর বৃষ্টির মতো আত্মারা ঝাঁপিয়ে পড়ল। জিজা তার পুরো শক্তি দিয়ে সবাইকে ঝলসে দিচ্ছে। ফাতিহা কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে খিচ মেরে দাঁড়িয়ে রইল। আর তারা ফাতিহার উপর আক্রমণ করতে যাবে তখনই বিদ্যুৎ বেগে দুই দিক থেকে দুইটা সাদা ধোঁয়া ফাতিহার মাঝে প্রবেশ করলো। সাথে সাথে ফাতিহা ধাপ করে চোখ খুলে ফেললো। দেখা গেল ফাতিহা এক চোখে আগুন, আরেক চোখে পানি। আত্মা এসে ফাতিহাকে স্পর্শ করার আগে ফাতিহার হাতের মাঝে আগুনের গোলাগুলো সৃষ্টি করে তাদের আঘাত করতে লাগলো। আত্মাগুলো ঝলসে যেতে লাগলো। ফাতিহা এখন পুরোদমে জিজার সাথে মিলে লড়াই করছে। হঠাৎ একটা তাইবা দূর থেকে তার সাপের মতো চুলগুলো লম্বা করে জিজাকে পেঁচিয়ে নিল। ফাতিহাটা খেয়াল করে জিজাকে সাহায্য করতে চাইল, কিন্তু আত্মারা বাধা হয়ে দাঁড়ালো। ফাতিহা এক এক আত্মাকে মারছে আর কর্কশ গলায় বলছে, আর কত আসবে, কমে না কেন, আয় আয়। এদিকে জিজাকে চুলের বিষ্ঠুনি দিয়ে আটকে তাইবা টান দিয়ে নিয়ে কাছে নিয়ে গেল। জিজা এতক্ষণ লড়াই করে বেশ ক্লান্ত, অনেক ক্লান্ত করেও চুলের প্যাচ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। তাইবা হাসতে হাসতে বলছে, কি ব্যাপার ভ্যাম, এটুকুই করতে পারলা? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে সন্দেহ করলে কোথা থেকে? আমার পরিকল্পনা তো একদম সঠিকভাবে আগাচ্ছিল। জিজা দাঁত কটমট করে বলল, আমাকে স্বপ্নের মাধ্যমে এখানে নিয়ে আসাই তোমার ভুল। আমি সেদিন এক চোখ দিয়ে দেখে নিয়েছিলাম তোমার এই মায়াজাল। সামরনকে আটকে না রেখে আমি আসতাম তোমাকে শেষ করতে। তাইবা হাততালি দিয়ে বলল, বাহ বাহ বাহ, আমি ভেবেছিলাম তুমি শুধু শারীরিক শক্তিতেই সেরা, এখন দেখি মাথাও কাজ করে তোমার। শোনো তাহলে, ফারিস্তা প্রথমে আমার মাকে মেরে সিংহাসন দখল করলো, তারপর আমাকে বিশ্বাসঘাতক উপাধি দিয়ে নিজ হাতে নিজের মৃত্যু দিল। আমি আগে জানতাম এমন কিছু হতে পারে, তাই দ্বিতীয় পরিকল্পনা হিসেবে আমি ব্যবস্থা করে রেখেছিলাম মৃত্যুর পর এমন একটা জায়গায় আমার আত্মা নিয়ে যাব, যেখানে আমি আমার জাদুর মাধ্যমে আরো মানুষ এবং জিনের আত্মা নিয়ে আসব। আমার দরকার ছিল 1000 আত্মা, যাদেরকে একসাথে নিজের শরীরে প্রবেশ করাতে পারলে আমি আবার জীবিত হয়ে ফিরে যেতে পারবো, সিংহাসন নিয়ে নিতে পারবো, যা আমার প্রাপ্য। কিন্তু এখানে আত্মা টেনে আনা বেশ কষ্টসাধ্য। এইভাবে চলতে থাকলে কয়েকশো বছরেও আমি 1000 আত্মা জোগাড় করতে পারবো না। তাই আমি বিকল্প পথ খুঁজলাম এবং পেয়েও গেলাম। একটা ভ্যাম্পের আত্মা শোষণ করতে পারলেই সেটা 1000 সাধারণ আত্মার সমান হবে। ভ্যাম্প তো আমি চিনি, তবে কি করে তাকে এই জগতে আনতে হবে সেটা জানা ছিল না। তখনই কাকতালীয়ভাবে এখানে আসে সামারুন। যখনই শুনলাম সামারুন তোমার সাথে গিয়ে পৃথিবীতে দেখা করেছে, আমি আমার পরিকল্পনা এটি নিলাম। সামারুনের মাধ্যমে তোমাকে এই জগতে নিয়ে আসবো এবং পরিশেষে নিয়েও আসলাম।
সব শুনে জিজা ঝাঁঝালো কণ্ঠে বলল, সামরন কোথায়? তাইবা বলল, আমার স্বেচ্ছায় নিজের আত্মা দিয়ে দাও, কথা দিলাম আমি সামরনকে যেতে দেব। জিজা হাসতে হাসতে বলল, বুবুজান, আবার চট করে ঢুকে যেতে পারে এটা বিশ্বাস করি, কিন্তু তুমি সামরনকে ছেড়ে দিবা এটা বিশ্বাস করি না। এর মাঝে ফাতিহ সব আত্মাদের নিশ্চিহ্ন করে তাইবার দিকে তেড়ে আসতে লাগলো। তাইবা তার চুলের আরেক অংশ দিয়ে ফাতিহকে পিছিয়ে নিয়ে বলল, আমি আগে জানতাম ওই দুই আত্মাকে এখানে পরিকল্পনা করে পাঠানো হয়েছে, কথা দিলাম এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না। দৃশ্য পরিবর্তন। ফাতিহা চাবি নিয়ে ঘুল রাজ্যে পৌঁছে দেখে ইতিমধ্যে ইফরিত জিনরা হামলা করে দিয়েছে রাজ্যে। রাজা গারখুন সহ অন্যান্য সেনারা প্রাণপণে লড়াই করছে। রাজা গারখুন ফারিস্তার কাছে দৌড়ে এসে জানতে চাইল চাবি কোথায়। ফারিস্তা বলল, সহি সালামতে আছে, চিন্তা করবেন না, এখন এদেরকে শেষ করা যাক। এই বলে ফারিস্তা তার হাত থেকে অদৃশ্য এক নীল তরবারি নিয়ে এগিয়ে যেতে লাগলো স্লো মোশনে। ইফরিতদের কুচু কাটা করতে লাগলো এক এক করে। দূরে দেখা গেল প্রিন্স তার পুরো শক্তিতে ঘুল রাজ্যের জিনদের আঘাত করছে, হিংস্রভাবে তাও। দৃশ্য পরিবর্তন। পাইথন তাড়াতাড়ি করে বাসে এসেছে জান্নাতের সাথে দেখা করে চলে যাবে। দরজা খুলে ডাক দিতে যাবে জান্নাত বলে ওঠে, তখনই থমকে দাঁড়িয়ে গেল পাইথন। চোখ বড় করে তাকিয়ে আতঙ্ক ভরা কণ্ঠে বলল, জান্নাত, চেয়েছিলাম আজকে গল্প শেষ করে দিতে, কিন্তু তাহলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে, তাই কিছুদিনের ভিতরে এই গল্পের বোনাস পার্ট দিয়ে সম্পূর্ণ গল্পটি শেষ করা হবে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।